জিএসটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রথম কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কি লিখেছে জিএসটি। তোমরা নিশ্চয়ই সবাই জানো জিএসটি এর ফুল ফর্মটা কি। জি ফর গুডস, এস ফর সার্ভিসেস, কি লেখা আছে? এস ফর সার্ভিসেস, নট সার্ভিস, সার্ভিসেস। তারপর টি ফর ট্যাক্স, তাহলে কি লেখা আছে? জিএসটি এর ফুল ফর্ম গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে? এই জিএসটি জিনিসটা কি এখন আমরা বুঝবো। তোমাদের এক্সামে এই জিএসটি মানে গুডস এন্ড সার্ভিস ট্যাক্সের উপর 30 নম্বর আছে, সুতরাং জিএসটি ভালো করে শিখতে হবে। এই জিএসটি এই থিওরি ক্লাসটা করার আগে জিএসটি আরো দুটো ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? মানে জিএসটির আগে ভারতবর্ষের যে ট্যাক্স স্ট্রাকচারটা ছিল, জিএসটি হচ্ছে আমাদের একটা ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। আমাদের ভারতবর্ষে আগে ইনডাইরেক্ট ট্যাক্সের স্ট্রাকচারটা কি ছিল সেটা জানা আমাদের খুব জরুরি। সের উপর বেস করে কিছু অঙ্ক করা হয়েছে এবং জিএসটির উপরও কিছু অঙ্ক করা হয়েছে, সেইগুলো দেখে নেওয়ার পর এই থিওরিটা দেখলে অনেকটাই ইজি লাগবে তোমাদের। তো দেখো, আমরা তো ট্যাক্স পড়েছি, আমরা তো ধরো ফোর্থ সেমিস্টারে ডাইরেক্ট ট্যাক্স পড়লাম মানে ইনকাম ট্যাক্স, আবার ফিফথ সেমিস্টারের শুরুতেও আমাদের দুটো চ্যাপ্টার আছে, সেটা পড়ছি, চলছে আর কি। তো আমাদের ট্যাক্স দু রকমের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? ডাইরেক্ট ট্যাক্সের মেইন এক্সাম্পল আমরা কি করেছিলাম? ইনকাম ট্যাক্স। আমি যা ইনকাম করব সেই ইনকামের উপর ট্যাক্স অন্য কেউ দিলে হবে না। আমি যা ইনকাম করব সেই ইনকামের উপর ট্যাক্স আমাকেই দিতে হবে। আমি কাকে দেবো? গভর্নমেন্টকে দেবো, ঠিক আছে? অর্থাৎ এখানে কোনো বার্ডেনই নেই, ঠিক আছে? এখানে কোনো বার্ডেন নেই। তো দেখো আরেকটা জিনিস যদি দেখো, এই ডাইরেক্ট ট্যাক্সটা কি ছিল? আমরা আগেও বলেছি প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে কি? ধরো আমাদের দেশের নিয়মটা কি? আমাদের দেশে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আর যদি আমার ইনকাম যদি বেসিক লিমিটটা ক্রস করে যায়, বেসিক লিমিট ক্রস করে যায় মানে যদি আমার ইনকাম যদি 2.5 লাখ টাকার বেশি হয় তাহলেই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আদারওয়াইজ গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। এটাকে তোমরা প্রোগ্রেসিভ বলতে পারো। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স প্রোগ্রেসিভ নয়, এটা রিগ্রেসিভ। স্যার কেন রিগ্রেসিভ কেন বললেন? দেখো, কারো ধরো মাসে ইনকাম 1 লাখ টাকা, তাকেও যেমন ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আবার কারোর ইনকাম ধরো মাসে ধরো 1000 টাকা, তাকেও ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে। কিভাবে? দেখো, একটা এক্সাম্পল বলছি, যে কোনো একটা এক্সাম্পল ধরো, নরমাল একটা এক্সাম্পল বললাম। কেউ ধরো আজকে কেএফসি তে ধরো খেতে গেছে, সে বার্গার চিকেন এসব খাচ্ছে, ঠিক আছে? খেয়ে দিয়ে ধরো তার ধরো বিল হলো 500 টাকা। সাপোজ তার বিল মানে যে খাবারগুলো কিনেছে সে খাবারের বিল ধরো 500 টাকা। মানে মন দিয়ে শোনো, আমরা যে খাবার খাই, ধরো আজকে আমি একটা কেএফসি চলে গেছি খাবার খেতে, ঠিক আছে? তো বিল হয়েছে 500 টাকা। তো তোমরা যদি বিলটা যদি একটু ভালো করে দেখো, দেখবে ওখানে জিএসটি লেখা থাকে। জিএসটি পরে বলছি কি জিএসটি লেখা থাকে সব বলবো, ওখানে দেখবে জিএসটি লেখা থাকে। তুমি উপরে দেখলে তোমার 500 টাকা বিল, তারপরে আরো ধরো কিছু যোগ হয়েছে। যেমন তোমরা যদি বিলটা যদি থাকে ঘরে, তাহলে দেখবে 18% যোগ হয়েছে। কেন 18%, কোথা থেকে হলো সব পরে বলবো। 18% যোগ হয়েছে, 500 টাকার 18% কত? 90 টাকা। তোমার থেকে কত টাকা চার্জ করলো? 590 টাকা। তুমি ভাবলে যে তুমি তুমি খাবারের সমস্ত দামগুলো যোগ করলে, মানে তুমি একটা মোবাইল হিসাব করে দেখলে তোমার 500 টাকার খাবার খেয়েছো, আরো এক্সট্রা 90 টাকা তোমার থেকে নিয়ে নিয়েছে। মানে তোমার থেকে কত টাকা নিয়েছে? 590 টাকা নিয়েছে। তার মানে কি? দেখো মন দিয়ে শোনো, এই 90 টাকা কে নিল তোমার থেকে? স্যার কেএফসি নিল 90 টাকা। এই 90 টাকা কিন্তু কেএফসি নিজের পকেটে রাখবে না, কেএফসি নিজের পকেটে 500 টাকা রাখবে। বাকি যে 90 টাকা নিল ও কিন্তু সরকারকে দিয়ে দেবে। তার মানে বলো, সরকারকে কেএফসি যে এই টাকাটা দিল, কিসের টাকা? ট্যাক্সের টাকা। এটা কি ট্যাক্স? এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। সেই ইনডাইরেক্ট ট্যাক্স কে কেএফসি কি নিজের পকেট থেকে দিয়েছে? না স্যার, নিজের পকেট থেকে দেয়নি, আমার পকেট থেকে নিয়ে সরকারকে দিয়েছে। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। বুঝতে পারলে তো? ইনডাইরেক্ট ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে, ধরো আমি যেই টাকাটা ইনকাম করব সেই ট্যাক্সের টাকা আমার গভর্নমেন্টকে দিতে হবে, ঠিক আছে? আমি কারোর থেকে টাকাটা তুলতে পারবো না। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স কি? অন্য কারোর থেকে টাকাটা তুলতে পারবো। মানে ইনডাইরেক্ট ট্যাক্সে তোমার বার্ডেন থাকে, কিন্তু ডাইরেক্ট ট্যাক্সে কোনো বার্ডেন থাকে না। আশা করি বুঝতে পেরেছো, বা আগের ভিডিওগুলো দেখে অনেক বুঝতে পেরেছো। বা আমরা ফোর্থ সেমিস্টারে যখন ট্যাক্সের বেসিক কনসেপ্ট পড়েছিলাম, ওখানে ইন ডিটেইলসে বলেছিলাম গভর্নমেন্ট কেন ট্যাক্সের টাকা নেয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স ইন ডিটেইলসে বুঝিয়েছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, জিএসটি জিএসটি তো বললাম গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে? গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। এই জিএসটি আমাদের বিজেপি সরকারের আমলেই চালু হয়েছে, ঠিক আছে? কত সালে জিএসটি চালু হয়েছে?
দেখো লেখা আছে, সব বলবো আমি, সব বলবো, তবু একটু বলে দিচ্ছি। 2017 জিএসটি চালু হয়েছে, তখন আমাদের বিজেপি সরকার ছিল। আর বিজেপি সরকার ছিল, আর সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল কে? নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো নরেন্দ্র মোদী এই জিএসটির নাম কি দিয়েছিলেন জানো? এই জিএসটির নাম দিয়েছিল গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স। মানে জিএসটির ফুল ফর্ম তো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, কিন্তু নরেন্দ্র মোদী হাসতে হাসতে এটাকে বলেছিল গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স, বলছে সবচেয়ে সোজা ট্যাক্স। ঠিক আছে, তো নরেন্দ্র মোদী এই কথাটাই বলেছিল। তো জিএসটিটা কি, মানে মেন উদ্দেশ্য ছিল জিএসটির ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ঠিক আছে, সারা ভারতবর্ষে যত রকমের ইনডাইরেক্ট ট্যাক্স আগে ছিল, স্যার আগে ভারতবর্ষে কি কি ইনডাইরেক্ট ট্যাক্স ছিল আগে বলেছি, আবার বলছি। আগে ভারতবর্ষে ভ্যাট ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আগে ভারতবর্ষে সিএসটি ছিল, সেন্ট্রাল সেলস ট্যাক্স। আগে ভারতবর্ষে এক্সাইজ ডিউটি ছিল। ঠিক আছে, তারপর আগে ভারতবর্ষে কাস্টমস ছিল, এন্টারটেইনমেন্ট ট্যাক্স ছিল, অনেক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, অনেক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। ঠিক আছে, সব কটার নাম বললাম, কয়েকটা বললাম। সেই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে সব কটাকে তুলে দিয়ে নতুন একটা ট্যাক্স নিয়ে চলে এসেছে। ঠিক আছে, অর্থাৎ আগে যত ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স কে তুলে দিয়ে একটাই ট্যাক্স নিয়ে এসেছে, ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। নরেন্দ্র মোদী খারাপ কথা বলেনি, গুড এন্ড সিম্পল ট্যাক্স। ঠিক আছে, আর তোমাদের যদি কেন সিম্পল বললাম বুঝতে অসুবিধা হলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। দেখো সবসময় থিওরিটিক্যাল কনসেপ্ট সবকিছু বোঝা যায়, নিউমেরিক্যাল জিনিসও জানতে হয়, নিউমেরিক্যাল দিক দিয়েও বুঝিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই জিএসটি আনার ফলে হয়তো অনেকেই বুঝতে পারছে না, সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে, সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। তো কি বলছে, জিএসটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স, বললাম জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স হুইচ হ্যাজ রিপ্লেসড মেনি ইনডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। আগে আমাদের ভারতবর্ষে জিএসটির আগে অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সো সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সকে রিপ্লেস করে নতুন একটা ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে এসেছে, সেটাই হচ্ছে জিএসটি। ঠিক আছে, জিএসটি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া 1/7/2017। তার মানে আমাদের ভারতবর্ষে কবে জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে? 1/7/2017, মানে 1 জুলাই 2017। ঠিক আছে, জিএসটি উইল এক্সটেন্ড টু হোল অফ ইন্ডিয়া। ঠিক আছে, জিএসটি সারা ভারতবর্ষে চলছে, আমাদের যে ভারতবর্ষ, সারা ভারতের সমস্ত রাজ্যে জিএসটি চালু আছে। ঠিক আছে, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, দেখো আমাদের ভারতবর্ষে যা আইন আছে সব জম্মু কাশ্মীরে কিন্তু সমস্ত আইন প্রযোজ্য নয়। ঠিক আছে, অনেক আইনে জম্মু কাশ্মীর প্রযোজ্য নয়, কিন্তু জম্মু কাশ্মীরের সরকার নিজেই বলেছে যে না, সমস্ত রাজ্যে জিএসটি চালু হয়েছে, আমাদেরও জিএসটি চালু হোক। তো সরকার আর পেছনে পড়ে থাকবে কেন? সরকার রাজি হয়ে গেছে, সরকার রাজি, সরকার জিএসটি চালু করেছে, জম্মু কাশ্মীরে জিএসটি চালু করেছে। তাই এখানে লিখেছি হোল অফ ইন্ডিয়া, সারা ভারতবর্ষে জিএসটি চালু আছে, ইনক্লুডিং দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীরে জিএসটি চালু হয়েছে, সারা ভারতবর্ষে কবে থেকে জিএসটি চালু হয়েছে? 1 জুলাই 2017। কিন্তু জম্মু কাশ্মীরে কবে চালু হয়েছে? 7 জুলাই, 7 জুলাই জিএসটি চালু হয়েছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে তো, আচ্ছা এবার দেখো কি লেখা আছে, জিএসটি যে ডেফিনেশন, ডেফিনেশনটা দেখো বিভিন্ন এক, জিএসটি ডেফিনেশন, এই যে আমাদের যে ভারতের যে সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি বলেছে সেটা বলছি। ঠিক আছে তো, কি বলছে, দ্য টার্ম জিএসটি ইজ ডিফাইন্ড in article 366(12)(a) to mean any tax on supply। ঠিক আছে, দেখো জিএসটি মানে সেলের উপর, যে তোমরা যখন করবে সেলের উপর পাবে না, সেল, দেখো সেলের উপর জিএসটি বলবো না, আমি বলছি কিন্তু সেলের উপর জিএসটি, সাপ্লাইয়ের উপর। আরে সাপ্লাই মানে তো সেল, কিন্তু সেল মানে সাপ্লাই নয়, সাপ্লাই মানে সেল, কিন্তু সেল মানে সাপ্লাই পুরোপুরি বলতে পারি না। ধরো আজকে ধরো বিগ বাজারের কথা বলছি। ঠিক আছে, বিগ বাজার ধরো কোথায় আছে? আমাদের এখানে আছে, দমদমে আছে। এবার ওই দমদমের বিগ বাজার, ওর ধরো ব্রাঞ্চ ধরো আবার ইয়েতেও আছে। ঠিক আছে, ওর ধরো দিল্লিতে ব্রাঞ্চ আছে। ঠিক আছে, দিল্লি বা মানে ভারতবর্ষে তো অনেক রাজ্য, অন্যান্য কোনো রাজ্য, পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও বিগ বাজার আছে। ঠিক আছে তো, বা তুমি রিলায়েন্স ট্রেন্ডস যাও না, রিলায়েন্স ট্রেন্ডস আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাও আছে। তো আগে কি হতো, আগে কি হতো, এই যে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে যদি গুডস পাঠাতো তার উপর কোনো ট্যাক্স চার্জ হতো না, এখন কিন্তু এর উপর ট্যাক্স চার্জ হবে। তার মানে কি মনে হচ্ছে, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে সেল হচ্ছে না, সাপ্লাই হচ্ছে। তো সুতরাং জিনিসগুলো মাথায় রাখবে, সাপ্লাই নিয়ে ইন ডিটেইলস তো আলোচনা করবই। ঠিক আছে, জাস্ট একটু বললাম। তাই বলেছে কি, বলেছে যে এনি ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস, শুধু গুডস এর উপর নয়, কিন্তু জিএসটি কিন্তু গুডস এর উপর চালু নয়। ঠিক আছে, জিএসটি কিন্তু শুধুমাত্র গুডস এর উপর নয়। ঠিক আছে, এটা কিন্তু সার্ভিসের উপরও জিএসটি হয়। সার্ভিস তোমরা বুঝতেই পারছো, সার্ভিসের উপর আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করতে যাই, রেস্টুরেন্টে যাই, এটা কিন্তু সার্ভিস। তারপর আমরা হোটেলে যে থাকি,
এটা সার্ভিস। বাড়িতে কম্পিউটার খারাপ হয়ে গেল, সার্ভিস। ইন্টারনেট পরিষেবা, টেবিল লাইন পরিষেবা, এগুলো সব সার্ভিস। আরো অনেক সার্ভিস আছে, ঠিক আছে, আরো অনেক সার্ভিস আছে। তো কি বলছে, দ্য টার্ম জিএসটি ইজ ডিফাইন্ড ইন আর্টিকেল 366(12)(a) টু মিন এনি ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস, ঠিক আছে, অর বোথ। গুডস সাপ্লাইয়ের উপরও জিএসটি চার্জ করবে, ঠিক আছে, তারপর হচ্ছে সার্ভিসের উপরও জিএসটি চার্জ করবে, বা দুটোর উপরে, এক্সেপ্ট ট্যাক্স অন সাপ্লাই অফ দ্য অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, মানে অ্যালকোহল, দারুর উপর জিএসটি চার্জ করা হবে না, ঠিক আছে, দারুর উপর জিএসটি চার্জ করা হবে না। বলে স্যার কেন দারুর উপর জিএসটি চার্জ করা হয়নি? দারুর উপর জিএসটি চার্জ করলে তো প্রচুর ইনকাম হতো গভর্নমেন্টের, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো প্রচুর ইনকাম হতো। দেখো, এটা না করার পেছনে বিভিন্ন স্টেটের হাত আছে। মানে আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, 2-3টে রাজ্যে তোমার অ্যালকোহল নিষিদ্ধ। কোন কোন রাজ্য? খুব সম্ভবত মনে হচ্ছে বিহার, গুজরাট, এই সমস্ত রাজ্যে অ্যালকোহল নিষিদ্ধ আছে। কিন্তু বাকি সমস্ত রাজ্যে তো তোমার অ্যালকোহল তো চালু আছে। এই যে এই অ্যালকোহল থেকে যা রেভিনিউ হয়, রেভিনিউ মানে অ্যালকোহল থেকে যা রেভিনিউ হয়, কত টাকা রেভিনিউ হয় জানো? এস্টিমেট এক একটা স্টেটের প্রায় 90 কোটি টাকা, 90 crore রেভিনিউ হয়। তো কেন স্টেট কেন চাইবে, স্টেটের রেভিনিউ কমাতে চাইবে? তো এই নিয়ে সমস্ত স্টেট বলেই দিয়েছিল, পরিষ্কারভাবে বলে দিয়েছিল, আইনটা পাশই হতো না, জিএসটি অ্যাক্ট পাশই হতো না যদি অ্যালকোহলের উপর জিএসটি চার্জ করা হতো, ঠিক আছে। তো ব্যাপারটা দেখো, এই যে কেন অ্যালকোহলের উপর জিএসটি চার্জ করা হয়। আর একটা কথা, এই যে বিভিন্ন স্টেট তো সমস্ত রেভিনিউ দিয়ে চলে, বিভিন্ন স্টেট রেভিনিউ দিয়ে চলে, আমাদের স্টেটের কথাই বলো না। অ্যালকোহল থেকে 90 কোটি টাকা বছরে যদি ইনকাম হয়, ঠিক আছে, অ্যানুয়াল যে 90 কোটি টাকা ইনকাম হয়, তাহলে বলো কত টাকা। এই টাকা দিয়ে তো একটা রাজ্য চালাতে গেলে টাকা তো লাগবে। তো সেই টাকাগুলো অ্যালকোহলের টাকা দিয়ে অনেকটাই চলে যায়, মানে অ্যালকোহলের যে ট্যাক্স হবে সেটাকে তো অনেকটাই চলে যায়। এবার যদি ডিটেইলসে বোঝায়, অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং হয় বিভিন্ন রাজ্যে, যে রাজ্যে অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং হয়, তো অ্যালকোহল যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর আমরা আগের ভিডিওতেই বলেছি এক্সাইজ ডিউটি, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো এক্সাইজ ডিউটি কি। দেখো, এক্সাইজ ডিউটি কোনো প্রোডাক্ট যদি জন্ম নেয়, ধরো একটা রাজ্যে, একটা স্টেটে যদি কোনো প্রোডাক্ট জন্ম নেয়, তার উপরে এক্সাইজ বসবে, ঠিক আছে। আরে একটা মানুষ যেদিন জন্ম নেয় তার উপরও তোমার এক্সাইজ বসে, একটা মানুষ যেদিন জন্ম নেবে সেই দিন তার এক্সাইজ ডিউটি বসে যাবে। তো একটা প্রোডাক্ট জন্ম নিলে তার উপর এক্সাইজ বসবে না, তার উপরে এক্সাইজ বসবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এক্সাইজ ডিউটি কালেক্ট করার রাইট কার আছে? এক্সাইজ ডিউটি কে কালেক্ট করে? এক্সাইজ ডিউটি কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু অ্যালকোহলের উপর যে এক্সাইজ ডিউটি হয় সেটা কে কালেক্ট করে? অ্যালকোহলের উপর এক্সাইজ ডিউটি কালেক্ট করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। তো তার মানে বোঝার চেষ্টা করো, এই যে অ্যালকোহলের উপর যা রেভিনিউ হবে, যা ট্যাক্স হবে, সে কে কালেক্ট করে? স্টেট গভর্নমেন্ট। তার মানে অ্যালকোহলের উপর প্রচুর অ্যালকোহল তৈরি হয়, মানে ভারতবর্ষে প্রচুর অ্যালকোহল তৈরি হয়। তো এই অ্যালকোহলের উপর যা ট্যাক্স আছে, ঠিক আছে, এই অ্যালকোহলটার উপর যদি জিএসটি চার্জ করেই তো, তাহলে কি সমস্ত স্টেটের ইনকাম কমে যেত? তো এই স্টেটরা কেন চাইবে? আর যদি ইনকাম কমে যেত তাহলে স্টেট চলতো কি করে, স্টেট চলবে কি করে? তো এই কারণের জন্য চিন্তা ভাবনা করেই কিন্তু, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে এগুলো সমস্ত পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়েছে, সংবিধানে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে অ্যালকোহলের উপর জিএসটি চার্জ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই অ্যালকোহল যখন সেল হয় তখন ভ্যাট সিএসটি চার্জ হতো। তো আশা করি বুঝতে পারলে। তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, কেন অ্যালকোহলের উপর জিএসটি চার্জ করা হয় না? কেননা এটা হচ্ছে স্টেটদের নিজস্ব ব্যাপার, কোন স্টেটদের প্রচুর লস হয়ে যেত যদি করতো। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে, তো তোমরা দেখতে পারো। আর একটা তো বললাম, কিছুক্ষণ আগে বললাম, জিএসটি কি? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, মানে সারা ভারতবর্ষে একটাই ইনডাইরেক্ট ট্যাক্স থাকবে, সেটা হচ্ছে জিএসটি, আর কোনো ট্যাক্স থাকবে না। ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলছি, ডাইরেক্ট ট্যাক্স নয়, ঠিক আছে তো। আচ্ছা দেখো, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কটা পয়েন্ট লিখেছি? 9টা পয়েন্ট লিখেছি। আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, বা না থাকলেও আমি বলে দিচ্ছি। কি মনে হয়, জিএসটি কি সবার প্রথম ভারতবর্ষে চালু হয়েছে? না, একদমই ভুল ধারণা। সবার প্রথম জিএসটি চালু হয় ফ্রান্সে। কত সালে? 1954 সালে, ঠিক আছে, 1954। তার মানে কত বছর আগে চালু হয়েছিল জিএসটি? 46, আর এদিকে 20, মানে 66। মানে আমরা কত বছর পিছিয়ে, আমরা কত পরে জিএসটি চালু করেছি, ঠিক আছে।
শুধু ফ্রান্সে চালু হয়নি, এরকম অনেকগুলো দেশে জিএসটি চালু হয়েছে। দেখো কোন কোন দেশে জিএসটি চালু হয়েছে একবার বলে দিই। ফ্রান্সের পর চালু হয়েছে জাপানে, তারপর সাউথ কোরিয়া, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া। এছাড়াও বর্তমানে ওয়ার্ল্ডের 160 মানে 160-এরও বেশি দেশ জিএসটির আওতায় আছে। তবে জিএসটি তিনটি মডেল আছে, একটা আছে ইন্ডিপেন্ডেন্ট মডেল, ঠিক আছে, একটা আছে তোমার ন্যাশনাল লেভেল মডেল, আর একটা হচ্ছে ডুয়াল মডেল। আমরা কোন মডেলে পড়ি? আমরা ডুয়াল মডেলে পড়ি, ঠিক আছে। আমরা যেই মডেলে পড়ি সেই মডেলটা কানাডাতেও ইউজ করা হয়। তো ঠিক আছে, আচ্ছা এইবার একটা কথা বলছি, তোমরা লিখে নিতে পারো, তোমরা লিখে নিতে পারো। কি যেন বলছিলাম, এখানে বললাম না গুডস আর সার্ভিস, এই যে এখানে যে বললাম না আর্টিকেলে কি লেখা আছে 366(12)(a), ঠিক আছে তো। আচ্ছা এই যে ডেফিনেশন বললাম, এটা কোথায়, এই ডেফিনেশনটা কোথায় পাবে বলেছিলাম হয়তো, বা না বললে আবার বলে দিচ্ছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানে এটা বলা আছে, ঠিক আছে তো। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যেটা বলছিলাম সার্ভিস বলতে কি বোঝায়। সার্ভিস বলতে এনিথিং আদার দ্যান গুডস। সার্ভিস বলতে কি বোঝায়? এনিথিং আদার দ্যান গুডস। এই জায়গাটা মুছিয়ে এটা তো কাজ হয়ে গেল, লেখো এনিথিং আদার দ্যান গুডস। সার্ভিস বলতে কি বোঝায়? এখানে লিখেছি সার্ভিস বলতে এনিথিং আদার দ্যান গুডস। এনিথিং আদার দ্যান গুডস মানে সার্ভিস বলতে কি বোঝায়? সার্ভিস বলতে বোঝায়, ঠিক আছে, এনিথিং আদার দ্যান গুডস। এই যে এখানে সার্ভিস লেখা আছে না, সার্ভিসেস বলতে এনিথিং আদার দ্যান গুডস। এবার তোমরা যদি বলে গুডস বলতে কি বোঝায়, দেখো গুডস বলতে বোঝায় হচ্ছে all materials, commodity, articles, all materials, commodities আর articles। তার মানে বুঝতে পারলে সার্ভিস বলতে কাকে বোঝাচ্ছে? সার্ভিস বলতে এনিথিং আদার দ্যান গুডস, এটা সার্ভিস। আর গুডস সমস্ত ম্যাটেরিয়াল, সমস্ত কমোডিটি, সমস্ত আর্টিকেল, ঠিক আছে তো। তো যাই হোক, গুডস তো শুধু এইটুকু বললাম, এই ডিটেইলস তো গুডস নিয়ে আলোচনা করাই হবে। অনেক সময় গুডস এর উপর শর্ট নোট আসে, সেই শর্ট নোট নিয়ে আমাদের ডিটেইলসে আলোচনা করা হবে গুডস এর উপর। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এগুলো মন দিয়ে শোনো। কি বলছে? ইট ইজ লেভিড অন সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর বোথ। কিছুক্ষণ আগেই বললাম কিসের উপর জিএসটি ধার্য করা হয়, ঠিক আছে, কিসের উপর জিএসটি লেভি করা হয়, ঠিক আছে, সাপ্লাই অফ গুডস, ঠিক আছে, যে সমস্ত গুডস সাপ্লাই করা হবে, বা সার্ভিসের উপর, বা দুটোর উপরই জিএসটি চার্জ করা হয়। আর জিএসটি প্রথমেই বলেছি জিএসটি হচ্ছে আমাদের এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। 3 নম্বর কি বলেছে? ইট ইজ পেড বাই সাপ্লায়ার অফ গুডস অর সার্ভিসেস অর বোথ বা বর্ন বাই রেসিপিয়েন্ট। যেটা বলছিলাম, আজকে কেএফসি তে বার্গার খেতে গেছি, বার্গারের বিল হলো 500 টাকা। বার্গারের বিল হলো 500 টাকা, মন দিয়ে শুনবে। মানে যা যা বার্গার খেয়েছি সমস্ত আইটেমের দাম পড়েছে 500 টাকা। তারপরে দেখলাম আরো 18% আমার থেকে জিএসটি নিয়েছে। তার মানে টোটাল বিল কত? 590 টাকা। 500 টাকা কে নিয়েছে? কেএফসির মালিক। কেএফসির মালিক 500 টাকা নিয়েছে। আর 90 টাকাও নিয়েছে। আমার থেকে কত নিল? আমার থেকে 590 নিয়েছে। যে 590 এর মধ্যে 500 টাকা কেএফসির মালিক নিয়েছে, বাকি 90 টাকা আমার থেকে নিল কেএফসি কোম্পানির মালিক। সেই 90 টাকা সে গভর্নমেন্টকে দিল। তার মানে আমি যদি বলি, বলো এই 90 টাকা মানে এই জিএসটি যে 90 টাকাটা কে পেমেন্ট করলো? স্যার পেমেন্ট করলো কেএফসির মালিক। কাকে পেমেন্ট করলো? গভর্নমেন্টকে পেমেন্ট করলো। কার থেকে টাকাটা নিয়ে পেমেন্ট করলো? আমার থেকে টাকাটা নিয়ে পেমেন্ট করলো। এইবার পড়ো ইট ইজ পেড বাই সাপ্লায়ার অফ গুডস অর সার্ভিসেস। তার মানে পেমেন্ট করেছে কে? স্যার কেএফসি কোম্পানির মালিক। কেএফসি কোম্পানির মালিক পেমেন্ট করেছে, মাথায় রাখবে, কেএফসি কোম্পানির মালিক পেমেন্ট করেছে, ঠিক আছে তো। গুডস হতে পারে, সার্ভিসেস হতে পারে, অর বোথ। বা টাকাটা কার থেকে নিল? আমার থেকে নিয়েছে। আর রেসিপিয়েন্ট, কনজিউমার, যে ইউজ করছে, যে খেতে গেল হোটেলে, তার থেকেও টাকাটা নিল। তার মানে কি বুঝতে পারলে? অ্যাকচুয়ালি জিএসটি টাকাটা কাকে বিয়ার করতে হবে? কনজিউমারকে বিয়ার করতে হবে, কনজিউমার, ঠিক আছে, ফাইনাল কনজিউমার। আচ্ছা তারপর কি বলছে? ইট ইজ অ্যাপ্লিকেবল অল ওভার ইন্ডিয়া। সারা ভারতবর্ষে জিএসটি চালু, ঠিক আছে, সারা ভারতবর্ষে, যেমন আগে বলেছি। আচ্ছা 5 নম্বর কি বলেছে? ইট ইজ মেইন অবজেক্টিভ is to consolidate all indirect tax into a single tax। মেন উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষে যতগুলো ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সবকটা ইনডাইরেক্ট ট্যাক্স কে একসঙ্গে মার্জ করে একটাই ট্যাক্স করা।
তাই বলে সিঙ্গেল ট্যাক্স। তাহলে ইট ইজ আ টাইপ অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আগের ভিডিওতেই বুঝিয়েছি জিএসটি কি, যত টাকা ভ্যালু অ্যাড হবে তার উপর ট্যাক্স চার্জ হবে, যত টাকা ভ্যালু অ্যাড হবে তার উপর ট্যাক্স চার্জ হবে। অসুবিধা হলে আগের ভিডিওটা দেখে নাও। আচ্ছা, তারপর কি বলেছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ দ্য মেইন ফিচার অফ জিএসটি। জিএসটির মেইন বৈশিষ্ট্যটা কি বলতে পারো, মেইন ফিচার ক্যারেক্টারিস্টিক কি বলতে পারো, ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, আইটিসি পাওয়া যায়, এটাও বোঝানো আছে ওখানে, এটাও ওখানে বোঝানো আছে। এই জন্য আগে অঙ্ক করেছি যাতে এইগুলো বুঝতে পারো। বলছে জিএসটি পেড অন ইনপুট shall be adjusted with GST payable on output। তার মানে তো এটাও বোঝানো ছিল। অঙ্ক দেখো, অঙ্ক দেখো, ওটা ভালো করে দেখো, বুঝে যাবে, ওখানে সব বোঝানো ছিল। আইটিসি সুবিধাটা পাওয়া যায় এটা বোঝানো ছিল ডিটেইলসে। 8 নম্বর কি বলেছে, জিএসটি এলিমিনেট কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স, আরে এটাও বোঝানো ছিল কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। আগে কি হতো, আগেকার দিনে এই 2017 এর আগে জিএসটি চালু হওয়ার আগে কাসকেডিং ট্যাক্স ছিল। কাসকেডিং ট্যাক্স এফেক্ট কি, ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করতো। আরে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করতো বলেই তো গুডসের দাম এত বেশি হতো। এখন ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে, আগের ভিডিওগুলো দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে কাসকেডিং ট্যাক্স এফেক্টটা কি ছিল। আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছি। আর কি বলেছে, ডেস্টিনেশন বেসড কনজাম্পশন ট্যাক্স। ধরো এইটা বোঝার জন্য একটা কথা বলে দিই, ধরো কলকাতা, ঠিক আছে, কলকাতা মানে আমাদের এখানে, ঠিক আছে, যদি কোনো বিহারে, ঠিক আছে, বিহারের কোনো একজন ব্যবসায়ীকে যদি কোনো গুডস বেচে, ঠিক আছে, বিহার থেকে কোনো একজন ব্যবসায়ী বিজনেসম্যান এসছে, ওকে গুডস বেচেছি। আগে কি হতো, আগে কি হতো, এই যে এই ট্রানজাকশনটা কোথায় হলো, ওয়েস্ট বেঙ্গলে হলো, তো এর উপর ভ্যাট বা সিএসটি চার্জ করা হতো। কিন্তু এখন আর এটা হবে না। এখন কি হবে, ফাইনাল কনজিউম করছে কি স্যার, এই যে ওয়েস্ট বেঙ্গল বিহারকে গুডস বেচেছে, তাই ফাইনাল কনজিউম দিয়েছে বিহারে, ঠিক আছে। তো এর উপর কি হবে, তার মানে এটা কি বলছে, একটা স্টেট থেকে, একটা স্টেট থেকে গুডসটা কোন স্টেটে চলে যাচ্ছে, আরেকটা স্টেটে চলে যাচ্ছে। তাহলে কি বলে, একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেটে গুডস চলে যায় তাকে বলে ইন্টার স্টেট। আর ইন্টার স্টেটের ক্ষেত্রে স্টেট, ইন্টার স্টেটের ক্ষেত্রে স্টেট মানে রাজ্য কোনো জিএসটি নিতে পারবে না। কে যাবে, এটা কে নেবে, এটাকে এই জিএসটিটা পুরোপুরি নেবে সেন্ট্রাল। তার মানে আমি আবার বলছি, আগে কি হতো, আগে কি হতো আর এখন কি হয়। আগে ধরো আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি ওয়েস্ট বেঙ্গল আছি, আমার ধরো এখানে কোনো বিজনেস আছে, সাপোজ আমার এখানে এসির বিজনেস আছে। এবার ধরো বাইরে থেকে কেউ, বোম্বে থেকে কেউ এসছে এসি কিনে, সাপোজ উদাহরণ দিচ্ছি, বোম্বে থেকে কেউ এসছে এখানে এসি কিনতে, ঠিক আছে, এসি কিনে নিয়ে গেছে। আগে কি করা হতো, আগে যেহেতু এখানে ট্রানজাকশনটা করে হলো ওয়েস্ট বেঙ্গলে হলো, তাহলে এর উপর ভ্যাট চার্জ হতো, সিএসটি চার্জ হতো। এখন এই নিয়মটা পুরোপুরি তুলে দিয়েছে। তো এখন গভর্নমেন্টের বক্তব্য কি, গভর্নমেন্টের বক্তব্য পুরো সাফ কথা বলে দিয়েছে যে ফাইনাল কনজিউম কোথায় হচ্ছে, ফাইনাল কনজিউম মানে এই এসিটা কোথায় ইউজ করা হবে, এসিটা ইউজ করা হবে বোম্বেতে। তাহলে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে চলে যাচ্ছে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যাচ্ছে, এটাকে কি স্টেট বলে, এটাকে কি বলে, এটাকে বলে ইন্টার স্টেট। আর ইন্টার স্টেটের ক্ষেত্রে যা জিএসটি হবে সেটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, এখানে স্টেট গভর্নমেন্ট কিছু নিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এইগুলো দেখে নাও। দেখো এরপরে যে কনসেপ্টটা পড়াবো তোমরা স্ক্রিনের দিকে তাকালে দেখতে পারবে। ও তার আগে কিছুক্ষণ আগে যে বললাম না হোয়াট ইজ জিএসটি, সেখানে একটা জায়গায় ভুল ছিল, ওখানে বলা ছিল জম্মু কাশ্মীরে 7 জুলাই 2017, ওটা হবে 8 জুলাই, একদিন পর 8 জুলাই হবে। তো যাই হোক, এখন যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে ইন্টার স্টেট সাপ্লাই এবং ইন্টার স্টেট সাপ্লাই। কি বললাম, একটা হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা INTRA ইন্ট্রা, আর একটা কি ইন্টার, ঠিক আছে। তো ইন্ট্রা স্টেট সাপ্লাই আর হচ্ছে ইন্টার স্টেট সাপ্লাই। আর জিএসটি ডেফিনেশনে বারবার বলে দিয়েছি কি বলা হবে, সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস। সাপ্লাই কথাটা বলা হবে, সাপ্লাই মাথায় রাখবে, সাপ্লাই বলেছে, ঠিক আছে। তো তো এখানে কি বলছে একটু দেখে নিই, ইন্টার স্টেট সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস জিনিসটা কি। ইন্ট্রা মানে কি, ইন্ট্রা আর ইন্টার মানে কি, দেখো আমি বারবার বলছি ইন্ট্রা মানে কি আর ইন্টার মানে কি, দুটো মানে বুঝতে হবে। ইন্ট্রা মানে হচ্ছে একই রাজ্যে হলে, একই রাজ্যে হলে তাকে বলে ইন্ট্রা, আর ইন্টার একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য। আবার বলছি ইন্ট্রা, ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোনো ট্রানজাকশন হয়, কেমন ট্রানজাকশন, ধরো আজকে ধরো আমার কোনো এসি পারচেজ করতে হবে, ঠিক আছে, আমার কোনো একটা এসি পারচেজ করতে হবে, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে এসি পারচেজ করি তখন তাকে বলে ইন্ট্রা, তখন তাকে বলে ইন্ট্রা। আর ইন্টার কোনটা, আমি যদি ধরো
বোম্বে থেকে যদি কোনো এসি পারচেস করে আনি, বোম্বে কোন স্টেটের মধ্যে পড়ছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে যদি আমি পারচেস করে আনি, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্র, ট্রানজাকশন কোথায় হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্র। তার মানে মাথায় রাখতে হবে একই স্টেটে হলে, ঠিক আছে, একই স্টেটে হলে বা বলতে পারো উইদিন স্টেটে হলে তাকে বলে ইন্ট্রা। আর ইন্টার কোনটা? একটা স্টেট থেকে আরেকটা স্টেট, মানে ডিফারেন্ট স্টেট। সেটা বুঝতে পেরেছো? তো কি বলেছে এখানে? তাই লেখা আছে সাপ্লাই অফ গুডস অর সার্ভিস, বলতে পারো গুডস অর সার্ভিসেস, ঠিক আছে, সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস উইদিন দ্য সেম স্টেট। সেম স্টেটের মধ্যে হলে তখন তাকে বলে ইন্ট্রা। সেম স্টেটে হলে তখন তাকে বলে ইন্ট্রা, ঠিক আছে। আর ইন্টার কাকে বলে? দেখো লেখা আছে ইন্টার সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস আউটসাইড স্টেট বা ডিফারেন্ট স্টেট বলতে পারো, ঠিক আছে। ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিহারে হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল টু বিহার, এই যে ট্রানজাকশনটা হচ্ছে না, সেটা গুডসও হতে পারে সার্ভিসও হতে পারে, সেটাকে বলে ইন্টার। তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো জিনিসটা বোঝার জন্য একটা एग्जांपल তুলে ধরেছি। কি লেখা আছে? লোকেশন অফ সাপ্লায়ার। কি লেখা আছে? লোকেশন অফ সাপ্লায়ার। সাপোজ ধরো আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। তার মানে আমি যে সাপ্লাই করব সেই সাপ্লাইয়ের বিজনেসটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে আছে। তাই লেখা আছে লোকেশন অফ সাপ্লায়ার ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবার আমি যদি এই সাপ্লাইটা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই করি, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই করি, তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হতে পারে। তাই লেখা আছে লোকেশন অফ সাপ্লায়ার ইন ওয়েস্ট বেঙ্গল। আর সাপ্লাইটা কোথায় যাচ্ছে? প্লেস অফ সাপ্লাই ইন ওয়েস্ট বেঙ্গল। মানে সাপ্লায়ার, মনে করি আমার একটা বিজনেস আছে, ঠিক আছে, আমার একটা শপ আছে, সেই শপটা ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে। কি বললাম? লোকেশন অফ সাপ্লায়ার, মানে আমি সাপ্লায়ার, আমার লোকেশন ওয়েস্ট বেঙ্গলে। এবার আমার কাছ থেকে যে মালটা পারচেজ করতে এসেছে, সেই গুডসটা যে পারচেজ করতে এসেছে, তার প্লেসটা কোথায়? সেই আমার গুডসটা কোথায় যাবে, কোন প্লেসে যাবে, সেটা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যাবে নাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবে? তাই এখানে লেখা আছে লোকেশন অফ সাপ্লায়ার ইন ওয়েস্ট বেঙ্গল, আর এখানে প্লেস অফ সাপ্লাই ইন ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ওয়েস্ট বেঙ্গলে যায় তখন তাকে বলে ইন্টারস্টেট। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ওড়িশায় যাচ্ছে, তাহলে এখানে লোকেশন অফ সাপ্লায়ার আর প্লেস অফ সাপ্লাই। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ওড়িশায় যায় তখন তাকে বলে ইন্টারস্টেট। তার মানে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, লোকেশন অফ সাপ্লায়ার এন্ড প্লেস অফ সাপ্লাই। লোকেশন অফ সাপ্লায়ার এন্ড প্লেস অফ সাপ্লাই। এখানে লেখা আছে লোকেশন অফ সাপ্লায়ার ওয়েস্ট বেঙ্গল আর প্লেস অফ সাপ্লাই ওয়েস্ট বেঙ্গল, তাহলে ইন্ট্রা। আর লোকেশন অফ সাপ্লায়ার ওয়েস্ট বেঙ্গল আর প্লেস অফ সাপ্লাই ওড়িশা, ডিফারেন্ট স্টেট, তাই এটা হয়েছে ইন্টারস্টেট। ইন্টারস্টেট। তাহলে জিনিসটা বোঝা গেল। তার মানে আরেকবার বলে দিচ্ছি, ইন্টার আর ইন্ট্রা। ইন্টার কাকে বলে? ইন্টার, INTER, ইন্টার হচ্ছে ডিফারেন্ট স্টেট, ঠিক আছে। আর ইন্ট্রা কোনটা? ইন্ট্রা হচ্ছে সেম স্টেট, ঠিক আছে। আর এই টার্মগুলো তোমাকে মাথায় রাখতে হবে, লোকেশন অফ সাপ্লায়ার আর প্লেস অফ সাপ্লাই। লোকেশন অফ সাপ্লায়ার আর প্লেস অফ সাপ্লাই যদি সেম স্টেটে হয় তখন তাকে বলে ইন্ট্রা। আর লোকেশন অফ সাপ্লায়ার আর হচ্ছে তোমার প্লেস অফ সাপ্লাই যদি ডিফারেন্ট স্টেট হয় তখন তাকে বলে ইন্টার। আচ্ছা, এইবার দেখো তো এই কনসেপ্টটা বোঝা গেল। কনসেপ্টটা বোঝা হয়ে গেলে তোমরা যখন তোমাদের বই কিনবে বা বই কিনে ফেলেছো, বই খুলে দেখবে ওখানে টাইপ অফ সাপ্লাই বলে একটা পয়েন্ট লেখা আছে, সাপ্লাই। কারণ সাপ্লাই বারবার বলছি, আমাদের জিএসটি ডেফিনেশনে পরিষ্কারভাবে লেখা আছে সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস। সাপ্লাই কথাটা যে আছে, সাপ্লাইকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি লেখা আছে? একটা কে বলছে ইন্টারস্টেট, ঠিক আছে, ইন্টারস্টেট বা ইউটি। স্যার ইউটির ফুল ফর্ম? ইউটির ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তো ইউনিয়ন টেরিটরি তো জানো, আমরা ছোট থেকেই পড়ে আসছি ইউনিয়ন টেরিটরি। আমাদের 7টা ইউনিয়ন টেরিটরি আছে। তো কি ইউনিয়ন টেরিটরির মধ্যে কি আছে? একটা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, একটা পন্ডিচেরি, ঠিক আছে, তারপর কি আছে? চণ্ডীগড়, দিল্লি, ঠিক আছে, তারপর লাক্ষাদ্বীপ, দমন এন্ড দিউ, দাদরা এন্ড নগর হাভেলি, ঠিক আছে। তার মানে 7টা বললাম, আবার বলেছি শুনে নাও। দিল্লি, পন্ডিচেরি, চণ্ডীগড়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তো তারপর আরেকটা কি আছে? লাক্ষাদ্বীপ, দমন এন্ড দিউ, আর হচ্ছে দাদরা এন্ড নগর হাভেলি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তো তোমরা খুলবে, তোমরা নিজেরাই জানো, নতুন করে বলার কিছু নেই। তাই এখানে বলছে টাইপ অফ সাপ্লাই দু রকমের, একটা ইন্টারস্টেট বা বলতে পারো ইন্ট্রা ইউটি, মানে ইউনিয়ন টেরিটরি। আর একটা কি? আর একটা হচ্ছে ইন্টারস্টেট বা ইন্টার ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তার মানে বোঝা গেল। এবার দেখো, এবার যদি আমরা বোঝাই, কিছুক্ষণ আগে বললাম, নতুন করে বোঝানোর কিছু নেই। যদি বলে ইন্টারস্টেট সাপ্লাই কি বা যদি বলে ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই কি, তখন কি বলবো?
যদি উইদিন স্টেট, যদি একই স্টেটের মধ্যে হয়, যদি একই স্টেটের মধ্যে সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার স্টেট সাপ্লাই। আর যদি বলি একই ইউনিয়ন টেরিটরির মধ্যে সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্ট্রা ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। আচ্ছা, আর একটা কি ইন্টার স্টেট বা ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই কি? যদি বলে ইন্টার স্টেট সাপ্লাই কি, তোমরা বলবে কি একটা স্টেট থেকে, যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার স্টেট সাপ্লাই। ঠিক আছে, যদি এরকম হয় একটা স্টেট থেকে, ঠিক আছে, একটা স্টেট থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরি, একটা স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরি এরকম যদি সাপ্লাই হয় তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে? তখনও কিন্তু তাকে বলে ইন্টার স্টেট বা ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। বা যদি এরকম হয় একটা ইউনিয়ন টেরিটরি থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরি যদি সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। যেমন ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে, ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যদি কোথায় চলে যাবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যদি লাক্ষাদ্বীপে যদি এরকম সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। তো দেখো এখানে তোমাদের বোঝার জন্য তিনটে পয়েন্ট করে দিয়েছি, বিটুইন টু স্টেট, ঠিক আছে, দুটো স্টেটের মধ্যে যদি সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার স্টেট সাপ্লাই। ঠিক আছে, তো তারপর বিটুইন টু ইউনিয়ন টেরিটরি, যদি দুটো ইউনিয়ন টেরিটরির মধ্যে সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। আর যদি বিটুইন একটা স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে হয়, ঠিক আছে, তো তখন এই কন্ডিশন চলে আসে ইন্টার স্টেট বা ইন্টার ইউনিয়ন টেরিটরি। আচ্ছা, এখানে সিজিএসটি এসজিএসটি এগুলো বলছি, একটু পরে বলছি। আচ্ছা, এখানকার একটা एग्जांपल দিয়ে দিই, ইন্টার স্টেট সাপ্লাই। এটা কি বলেছে? ইন্টার স্টেট সাপ্লাই। ইন্টার স্টেট সাপ্লাইটা কি? যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার স্টেট সাপ্লাই। আর যদি বলে ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই, আন্দামান থেকে যদি আন্দামানে গিয়ে সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্ট্রা ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। আচ্ছা, এইবার দেখো যখন ইন্টার স্টেট সাপ্লাই বা ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই সেক্ষেত্রে কি রকমের জিএসটি হয়? সেক্ষেত্রে হয় সিজিএসটি, ঠিক আছে, সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি। ঠিক আছে, স্যার বুঝতে পারলাম না, বোঝাচ্ছি বোঝাচ্ছি। এই एग्जांपलটাই দেখো, এই एग्जांपलটাই দেখো কি লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে, ধরো আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি যদি আমার কোনো প্রোডাক্ট কাউকে যদি সাপ্লাই করি, সে যদি ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ট্রানজাকশন হয়, সেখানে সেখানে কি একটা স্টেটের মধ্যে যখন ট্রানজাকশন হচ্ছে তখন দুটো জিএসটি বসে। কি জিএসটি? একটা সিজিএসটি আর একটা এসজিএসটি। স্যার সিজিএসটি এর ফুল ফর্ম, এই দেখো সিজিএসটি এর ফুল ফর্ম কি লেখা আছে? সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। আর এসজিএসটি এর ফুল ফর্ম স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারলে? একই রাজ্যের মধ্যে বা বলতে পারো একটা স্টেটের মধ্যে যদি তোমার সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্ট্রাস্টেট সাপ্লাই, এবং সেক্ষেত্রে দুটো জিএসটি বসে, সিজিএসটি আর এসজিএসটি। ঠিক আছে, সিজিএসটি আর এসজিএসটি। আচ্ছা, যদি একই ইউনিয়ন টেরিটরি মধ্যে সাপ্লাই হয় তখন তখন কি বসে? তখন সিজিএসটি বসবে, আর সেক্ষেত্রে এসজিএসটি এর জায়গায় বসবে ইউটিজিএসটি। কি বসবে? এসজিএসটি এর জায়গায় বসবে ইউটিজিএসটি, যেহেতু ইউনিয়ন টেরিটরির মধ্যে হয়েছে। আচ্ছা, এবার যদি বলি ইন্টারস্টেট, দেখো এখানে বোঝাচ্ছি ইন্টারস্টেট সাপ্লাইটা কি? ইন্টারস্টেট সাপ্লাই যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওড়িশায় সাপ্লাই হয়, তার মানে কি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, সেক্ষেত্রে ইন্টারস্টেট সাপ্লাই। আর ইন্টারস্টেট সাপ্লাই এর ক্ষেত্রে কি হয়? অনলি আইজিএসটি। কি হয়? অনলি আইজিএসটি, অনলি আইজিএসটি। আইজিএসটি এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার যদি একটা ইউনিয়ন টেরিটরি থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরিতে যদি গুডস সাপ্লাই হয় তখন কি? সেটাকে বলে ইন্টার ইউনিয়ন টেরিটরি সাপ্লাই, সেক্ষেত্রেও আইজিএসটি অ্যাপ্লাই হয়। তার মানে বুঝতে পারলে ইন্ট্রার ক্ষেত্রে হয় সিজিএসটি এসজিএসটি, আর ইন্টারের ক্ষেত্রে হয় আইজিএসটি। তো আশা করি বোঝা গেছে। এবার দেখো আর একটু ডিটেইলসে লেখা আছে ইন্টারস্টেট সাপ্লাই, এটা ইন্ট্রাস্টেট সাপ্লাই। ইন্ট্রাস্টেট সাপ্লাই এর ক্ষেত্রে কি হয়? লোকেশন অফ সাপ্লায়ার আর প্লেস অফ সাপ্লাই। ঠিক আছে, দুটো যদি সেম স্টেট বা সেম ইউনিয়ন টেরিটরিতে হয় তখন তাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই। আর ইন্টারস্টেট সাপ্লাই কি? লোকেশন অফ সাপ্লায়ার আর প্লেস অফ সাপ্লাই দুটো যদি ডিফারেন্ট স্টেট বা ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরিতে হয় তখন তাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই। এখানে অনলি ইন্টারে আইজিএসটি বসে, আর ইন্ট্রাতে কি বসবে? সিজিএসটি এসজিএসটি, এসজিএসটি এর জায়গায় ইউটিজিএসটি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কি করব? ল অফ জিএসটি ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো আমাদের ভারতবর্ষে জিএসটি এর কি কি ল আছে? আমাদের ভারতবর্ষে জিএসটি এর 5টা ল আছে। কটা ল আছে? 5টা ল। একটা হচ্ছে তোমার সিজিএসটি ল আছে, একটা আছে এসজিএসটি ল, একটা ল আছে আইজিএসটি ল, ঠিক আছে, একটা আছে ইউটিজিএসটি ল, আর একটা কি ল আছে? আর একটা ল আছে কম্পেনসেশন সেস, জিএসটি সেস। তো দেখো কি আছে? সিজিএসটি এর ফুল ফর্ম কিছুক্ষণ আগেই বললাম, সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স।
তো এই ট্যাক্সটা সিজিএসটি ট্যাক্সটা কে কালেক্ট করবে? সিজিএসটি ট্যাক্সটা সেন্ট্রাল কালেক্ট করবে। আচ্ছা এবার যদি বলি সিজিএসটি অ্যাক্টটা কবে চালু হয়েছিল? দেখো লেখা আছে সিজিএসটি অ্যাক্ট 2017 এ চালু হয়েছিল। আচ্ছা কোথায় এই বিলটা, এই সিজিএসটি অ্যাক্টটা কোথায় পাস হয়েছিল? পার্লামেন্টে। কোথায়? পার্লামেন্টে পাস হয়েছিল, এখানে লেখা আছে পার্লামেন্ট। এসজিএসটি স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, এই ট্যাক্সটা কে কালেক্ট করবে? এই ট্যাক্সটা স্টেট কালেক্ট করবে, স্টেট। ঠিক আছে, এই ট্যাক্সটা কে কালেক্ট করবে? স্টেট কালেক্ট করবে। তো এই আইনটা কোথায় পাস হয়েছিল? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, প্রতিটা রাজ্যের যে একটা বিধানসভা আছে, বিধানসভায় এই আইনটা পাস হয়েছিল। তারপর এই নামটা কি হয়েছে? এসজিএসটি অ্যাক্ট 2017। আচ্ছা তারপর কি আছে? আইজিএসটি। আইজিএসটি এর ফুল ফর্ম কি লেখা দেখতে জানি আমরা? ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। এই ট্যাক্সটা কে কালেক্ট করে? এই ট্যাক্সটা হলো সেন্ট্রাল কালেক্ট করে। আইজিএসটি সেন্ট্রাল কালেক্ট করে। কখন বলেছিলাম আইজিএসটি হয়? একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, মানে ডিফারেন্ট স্টেট বা ডিফারেন্ট টেরিটরিতে যদি ট্রানজাকশন হয় বা সাপ্লাই হয়, তখনই হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স লাগু হয়। ঠিক আছে, এই একটা কথা 2017। এটা কার? এই ট্যাক্সটা কে কালেক্ট করে? সেন্ট্রাল কালেক্ট করে। তো এটা সেন্ট্রালি তোমার এই আইনটা সেন্ট্রাল থেকে পাস হয়েছে। তবে ইউটিজিএসটি ইউনিয়ন টেরিটরি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, এই আইনটা কবে পাস হয়েছে? এটাও 2017 এ পাস হয়েছে। কোথায়? পার্লামেন্টে। আর ইউনিয়ন টেরিটরি কিন্তু পুরো কন্ট্রোল করে সেন্ট্রাল, পুরো কন্ট্রোল করে সেন্ট্রাল। এই আইনটা কোথায় পাস হয়েছে? পার্লামেন্টে পাস হয়েছে। আচ্ছা আরেকটা আছে, এটা একটু পরে ডিটেইলস এটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে জিএসটি সেস। ঠিক আছে, জিএসটি সেস কি? যে জিএসটি সেসটা কত সালে পাস হয়েছে? 2017 এ পাস হয়েছে। এই জিএসটি একটার নাম কি? জিএসটি সেসের যে অ্যাক্ট তার নাম হচ্ছে কম্পেনসেশন টু সেস অ্যাক্ট 2017। জিনিসটা একটু ছোট করে বলেই তারপর ডিটেইলসে বলবো। দেখো এই জিএসটি চালু হওয়ার আগে 1 জুলাই 2017 এ জিএসটি চালু হয়েছে, তার আগে তো বিভিন্ন রাজ্যে ভ্যাট, সিএসটি আরো অনেক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। তো আমি যদি আমার স্টেটের কথাই বলি, জিএসটি চালু হওয়ার আগে যদি আমার স্টেট যদি বছরে 10,000 একটা এস্টিমেট, একটা অ্যাজাম্পশন দিলাম, যদি 10,000 ভ্যাট থেকে কালেক্ট করতো, মানে রেভিনিউ কালেক্ট করতো স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, জিএসটি চালু হওয়ার পর সাপোজ ধরে নিলাম 5,000 হয়ে গেছে, তাহলে জিএসটি চালু হওয়ার পর অনেক ক্ষতি হয়েছে, রাজ্যের স্টেটের অনেক ক্ষতি হয়েছে। তো সেন্ট্রাল এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এই জিএসটি চালু করতে যদি স্টেটের যদি কোনো রকমের কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা সেন্ট্রাল দেবে। ঠিক আছে, সেন্ট্রাল দেবে। কতদিন এই ক্ষতিপূরণটা দেবে? 5 বছর। 5 বছর ক্ষতিপূরণ দেবে। এই জন্য এটা হয়েছে কম্পেনসেশন টু স্টেট। কম্পেনসেশন ক্ষতিপূরণ দেবে, কাকে দেবে? স্টেটকে দেবে। এই নিয়ে একটা আইন চালু হয়েছে 2017। আচ্ছা আরেকটা কথা, ইউনিয়ন টেরিটরি কিছুক্ষণ আগেই বললাম আমাদের 7টা ইউনিয়ন টেরিটরি আছে, তোমরা সবাই জানো। কিন্তু জিএসটি তে সেটা বলছে না। জিএসটি তে বলছে যে আমাদের 7টা ইউনিয়ন টেরিটরি আছে, তার মধ্যে দুটো ইউনিয়ন টেরিটরিকে বাদ দিয়ে দিচ্ছে। কেন? এই দুটো ইউনিয়ন টেরিটরি নিজস্ব বিধানসভা আছে। ঠিক আছে, নিজস্ব বিধানসভা আছে। ঠিক আছে, এই লেখা আছে আমাদের 29 স্টেট আছে আর 7টা ইউনিয়ন টেরিটরি আছে, অফ হুইচ যার মধ্যে 2 আর লেজিসলেটিভ, মানে এদের নিজস্ব বিধানসভা আছে। কার? দিল্লি আর পন্ডিচেরি। তোমরা জানোই তো দিল্লির মুখ্যমন্ত্রী কে, তোমরা সবাই জানো। ঠিক আছে, অরবিন্দ কেজরিওয়াল। তো এরকমই আছে, তাই এদেরকে এই যে এখানে যে দুটো যেহেতু বিধানসভা আছে, তাই সেই দুটো যেহেতু বিধানসভা আছে তাই এটাকে স্টেটের আন্ডারে রেখে দিয়েছে। তোমরা স্টেট 29 ছিল আর 2 অ্যাড করে কত হয়ে গেল? 31। তাহলে বুঝতে পারলে কেন আমাদের দেশে 29 খানা স্টেট আছে আর 7 খানা কি আছে? ইউনিয়ন টেরিটরি আছে। কিন্তু বলছে যে 7 খানা যে ইউনিয়ন টেরিটরি আছে, কিছুক্ষণ আগে নাম বললাম, তার মধ্যে দুটো ইউনিয়ন টেরিটরি দিল্লি আর হচ্ছে তোমার পন্ডিচেরি, এই দুটো যে ইউনিয়ন টেরিটরি এদের নিজস্ব ভোট হয়, মানে বিধানসভা ভোট হয়। আর যাদের বিধানসভা ভোট হয় তাদেরকে স্টেটের মধ্যে ফেলে দিয়েছে। তাই স্টেটের মধ্যে 29 স্টেট ছিল আর দুটো স্টেট এখানে চলে আসে, 31 স্টেট হয়ে গেল। আর 7টা ইউনিয়ন টেরিটরি ছিল, দুটো ইউনিয়ন টেরিটরি বাদ গেলে কটা ইউনিয়ন টেরিটরি গেল? 5টা ইউনিয়ন টেরিটরি হয়ে গেল। হয়তো তোমরা ছোটবেলা থেকে পড়েছো বা জিকে জানো আমাদের 7টা ইউনিয়ন টেরিটরি হয়, কিন্তু জিএসটি বলছে না আমাদের 5টা ইউনিয়ন টেরিটরি। তো আশা করি ল অফ জিএসটি এর রয়েছে। এবার হচ্ছে আমরা জিএসটি সেকশনটা নিয়ে একটু ডিটেইলসে বুঝিয়ে দিই। তো তোমরা কি দেখতে পাচ্ছ? জিএসটি কম্পেনসেশন সেস মানে হচ্ছে তোমার কম্পেনসেশন টু স্টেটস অ্যাক্ট 2017। তো এটাই কি বলেছে দেখো, পড়ছি শুনে নাও। সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন দ্য অব্লিগেশন টু কম্পেনসেট এনি লস অফ রেভিনিউ ডিউ টু ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি to any state government for a period of 5 years. That is, if any state government sustain loss of revenue due to imposition of GST, then an amount equal to such loss shall be compensated by central government to the state government. বলেছে যে
এই জিএসটিটা প্রতিটা স্টেটে চালু করার ফলে প্রতিটা স্টেটে, ঠিক আছে, প্রতিটা স্টেটে যদি কোনো লস হয় সেই লসটা পুরোপুরি বিয়ার করবে কে? স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট বিয়ার করবে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিটা স্টেটকে তার ক্ষতিপূরণ দেবে, ঠিক আছে। ক্ষতিপূরণ দেবে কত? প্রথম 5 বছর। তাই এখানে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন দ্য অব্লিগেশন টু কম্পেনসেট এনি লস অফ রেভিনিউ টু এনি স্টেট গভর্নমেন্ট ফর আ পিরিয়ড অফ 5 ইয়ার্স। দেখিয়েছ, প্রথম 5 বছর স্টেট গভর্নমেন্টের এই জিএসটি চালু করার ফলে যদি কোনো রকমের ক্ষতি হয়, ঠিক আছে, যদি কোনো রকমের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণটা করবে কে? ক্ষতিপূরণটা ভরপুর করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই ক্ষতিপূরণটা করে দেবে। তা তোমরা আমি এখন যদি জিজ্ঞাসা করি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাবে কোথা থেকে, বলি স্যার জিএসটি টাকা যে কালেক্ট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা দিয়ে। আরে জিএসটি টাকা কালেক্ট করছে তো আমাদের সাধারণ মানুষের ভালোর জন্য, ঠিক আছে, সাধারণ মানুষের উন্নতি সাধন করার জন্যই তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা কালেক্ট করছে। তাহলে সেই টাকা দিয়ে কেন ভরপুর করবে? সেই টাকা দিয়ে ভরবে না। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফান্ড জোগাড় করবে, সেই ফান্ডগুলো কোথা থেকে জোগাড় করবে সেটা বলে দিচ্ছি, শুনে নাও। তাহলে এই ফান্ডটা জোগাড় করার কথা থেকে, তাই দেখো লেখা আছে এই নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ কম্পেনসেশন সেস, ঠিক আছে, কম্পেনসেশন সেস shall be levied on goods such as pan masala, tobacco and manufactured tobacco, substitute, coal, ঠিক আছে, লাক্সারি কার ইত্যাদি এইসব জিনিস, মানে পান মশলার উপর চার্জ করবে, সোডা ওয়াটারের উপর চার্জ করবে, তারপর টোবাকো গুডস এর উপর চার্জ করবে, তারপরে সিগারেট, চুরুট, ঠিক আছে, এইসবের উপর চার্জ করবে, তারপর যে মোটর কার, তারপর কোল, এইসবের উপর সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেস চার্জ করবে, ঠিক আছে, করে যেই টাকাটা কালেক্ট করতে পারে সেই টাকাটাই ওদের কম্পেনসেট করবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, স্টেট গভর্নমেন্ট বললেই তো হলো না যে স্টেট গভর্নমেন্ট বললো যে আমার এত টাকা লস হয়ে গেছে, রেভিনিউ লস, কিন্তু লস বললেই তো হবে না, এটাকে অডিটর জেনারেলকে দিয়ে, ঠিক আছে, অডিটরকে দিয়ে অডিট করানোর পরই তারপর বিচার বিবেচনা করা হবে, এবং সেটাকে কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দ্বারা তোমার এটা পরীক্ষা করাতে হবে। আর আমি এখানে যে প্রোডাক্টগুলোর কথা বললাম, কি কি প্রোডাক্ট বললাম? পান মশলা, টোবাকো, ঠিক আছে, ম্যানুফ্যাকচার টোবাকো, সাবস্টিটিউট, কোল, লাক্সারি কার, ঠিক আছে, এখান থেকে যা সেস কালেক্ট করবে সেই সেস গুলো কিন্তু রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টকে দেওয়া হবে, যে সেই স্টেট গভর্নমেন্টের ক্ষতি হয়েছে তাদেরকে দেওয়া হবে, কিন্তু এই ক্ষতিটা কতদিন দেবে? প্রথম 5 বছর। আচ্ছা, আর একটা কথা শুনে নাও, 5 বছর পরেও, 5 ইয়ার্স পরেও এই ফান্ডে যা টাকা আছে সেই টাকাটা যদি ব্যবহার করা না হয়, মানে বেঁচে যায়, ঠিক আছে, যত টাকা থাকবে তার 50% সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাবে আর বাকি 50% স্টেট গভর্নমেন্টের কাছে চলে যাবে। আর কি বলেছে? জেনারেল রেট অফ কম্পেনসেশন সেস ইজ 15%, এটা বলে দিয়েছে। ইট ইজ লেভিড অন অ্যাসেসেবল ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালুর উপর এটা লেভি করা হবে, কিন্তু নট অ্যামাউন্ট অফ ট্যাক্স, ট্যাক্সের উপর লেভি হবে না, এটা বলে দিয়েছে। আর কি বলেছে? ইট ইজ লেভিড টু প্রোভাইড কম্পেনসেশন টু স্টেটস ফর লস অফ রেভিনিউ অ্যারাইজিং অন অ্যাকাউন্ট অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য জিএসটি ফর আ পিরিয়ড অফ 5 ইয়ার্স। কিছুক্ষণ আগেই বললাম, নতুন করে বলার কিছু নেই। তার মানে বুঝতে পারলে জিএসটি কম্পেনসেশন সেসটা কি বলেছে? জিএসটি কম্পেনসেশন সেস বলেছে এই জিএসটি ইমপ্লিমেন্টেশন করার ফলে প্রতিটা স্টেট যে জিএসটি ইমপ্লিমেন্টেশন করবে তার ফলে স্টেটের যদি ক্ষতি হয়, যদি কোনো রকমের লস হয়, তাহলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এই ক্ষতিটা পূরণ করবে, মানে কম্পেনসেশনটা পূরণ করে দেবে, ঠিক আছে। এই ক্ষতিপূরণের টাকাটা কোথা থেকে জোগাড় করবে? টোবাকো, পান মশলা, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মোটর কার, ঠিক আছে, লাক্সারি মোটর কার গুলো যদি বলতে পারো, তারপর হচ্ছে তোমার কোল সাবস্টিটিউট, এখানে মানে টোবাকো সাবস্টিটিউট, এইগুলো যে আছে এখান থেকে এখানে তো শেষ বসাবে, শেষ থেকে যা কালেক্ট করবে সেগুলোকে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেবে, ঠিক আছে। আর বলছে জেনারেল রেট অফ কম্পেনসেশন শেষ বলে 15%। আরেকটা কথা, স্টেট বললেই হলো না যে আমি এত টাকা লস হয়েছে, এটা অডিটর জেনারেলকে দিয়ে একটা অডিট করাতে হবে, তারপরে এটা গ্রাহ্য করা হবে। তো আশা করি জিএসটি কম্পেনসেশন শেষটা বোঝা গেল। এটা জাস্ট নলেজ, এক্সামে জিএসটি কম্পেনসেশন কোনদিন আসবে না, তো বলে দিলাম। দেখো এরপরে যেটা করবো, আমাদের ভারতবর্ষে কি কি জিএসটি রেট চালু আছে সেই সব নিয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের ভারতবর্ষে যে জিএসটি রেট আছে না, 0% থেকে 28% অব্দি এই রেট আছে। যত আস্তে আস্তে দ্রব্যের দাম বাড়বে, ঠিক আছে, দ্রব্য বলো বা সার্ভিস বলো, মানে গুডস বলো বা সার্ভিস বলো, প্রাইস যত ইনক্রিজ করবে, ঠিক আছে, তো জিএসটি রেট তত বাড়তে থাকবে। তো কি বলেছে? সবচেয়ে কম আছে 0%, ঠিক আছে, লোয়েস্ট 0% আর হাইয়েস্ট 28%। 0% কোন গুডস এর ক্ষেত্রে? এসেনশিয়াল আইটেম বা বলতে পারো এসেনশিয়াল সার্ভিসের ক্ষেত্রে, আর 28% হচ্ছে লাক্সারি আইটেমের ক্ষেত্রে, ঠিক আছে। তো বলছে কি লেখা আছে? জিএসটি স্ট্রাকচার ইন ইন্ডিয়া,
আমাদের ভারতবর্ষের জিএসটি স্ট্রাকচারটা কিসের উপর করা আছে? গুডস এন্ড সার্ভিস বোথ। ঠিক আছে, কি বলছে আমাদের ভারতবর্ষে জিএসটি 0% আছে, 5% আছে, 12% আছে, 18% আছে, 28% আছে। এছাড়াও স্পেশাল রেট অফ জিএসটি কত? 3% আর 0.25%। দেখো তোমাদের এক্সামের জন্য এটা জানা দরকার আমাদের কি কি জিএসটি রেট আছে, এটাই জানা দরকার। মানে তোমাদের শুধু এটা জানলেই হয়ে যাবে। আমাদের যে জিএসটি রেট আছে কটা? 0%, 5%, 12%, 18%, 28%। বাট প্র্যাকটিক্যালি কয়েক মানে কোন কোন প্রোডাক্টের উপর কি কি পার্সেন্টেজ জিএসটি হয় জাস্ট একটু জেনে রাখা ভালো। ঠিক আছে, এক্সামে লাগবে না বাট জেনে রাখা ভালো। তো কি বলেছে এখানে দেখো, প্রথমে দেখো লেখা আছে 0%। কি বলেছিলাম? 0% হচ্ছে সাধারণ মানুষের যে সমস্ত জিনিস প্রয়োজন সেইগুলো হচ্ছে 0%, বা বলতে পারো এসেনশিয়াল গুডস। ঠিক আছে, যেমন এখানে দেখো গুডস এর আইটেম লেখা আছে আর এখানে সার্ভিসের আইটেম লেখা আছে। কোন কোন গুডস এর উপর 0% জিএসটি রেট আছে? ফ্রেশ ফুড, ঠিক আছে, ফ্রেশ ভেজিটেবল, ব্রেড, সল্ট, মিল্ক, প্রিন্টেড বুকস, নিউজপেপার, এই সমস্ত বুকস এর উপর 0% জিএসটি। আচ্ছা, কোন কোন সার্ভিসের উপর 0% জিএসটি আছে? ব্যাংক সার্ভিস চার্জেস অন সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে, তারপর পিএমজেডিওয়াই, প্রাইম মিনিস্টার জনধন যোজনা, তারপর কি আছে? ইনস্টিটিউট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্স, এখানে কেউ পড়াশোনা করলে এর সার্ভিসে তোমার 0% জিএসটি। আচ্ছা, 5% জিএসটি কোথায় আছে? সুগার, টি, কফি, পেট মিল্ক, লস্যি, বাটার মিল্ক, কেশু নাটস, সুইটস, হ্যান্ডমেড কার্পেট, এই সমস্ত প্রোডাক্ট যদি আমরা পারচেজ করি তাহলে এর উপর 5% জিএসটি দিতে হবে। ঠিক আছে, সার্ভিসেস, নিউজপেপার প্রিন্টিং, টেক অ্যাওয়ে ফুড, রেস্টুরেন্ট, রেলওয়ে ট্রাভেল ফার্স্ট ক্লাস, এয়ার ট্রাভেল ইকোনমি ক্লাস, এই সমস্ত সার্ভিসের 5% জিএসটি। ঠিক আছে, এবার 12% জিএসটি কোথায় আছে? বাটার, চিজ, ঘি, সসেজ, আমব্রেলা, হ্যান্ডব্যাগস ইনক্লুডিং পাউচেস এন্ড পার্টস। আচ্ছা, সার্ভিস, বিল্ডিং কনস্ট্রাকশন ফর সেল, ঠিক আছে, বিল্ডিং কনস্ট্রাকশন ফর সেল, এই সার্ভিসের ক্ষেত্রে তোমার 12% জিএসটি। দেখতে পাচ্ছ জিএসটি আস্তে আস্তে বাড়ছে। মানে কি বলতে পারি, আমাদের যেগুলো এসেনশিয়াল গুডস, এসেনশিয়ালস থেকে যত আস্তে আস্তে লাক্সারির দিকে যাচ্ছে না, তত জিএসটি রেট বাড়তে থাকছে। ঠিক আছে, তো 18% কি আছে? ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিভাইস গুডস এর উপর তোমার 18% জিএসটি। যেমন এর एग्जांपल গুলো কি হয়? ওয়াশিং মেশিন, ফোন, ক্যামেরা, ঠিক আছে, এই সমস্তের উপর 18% জিএসটি। তারপর আইসক্রিম, চকোলেট, ঠিক আছে, এই সমস্তের উপর 18% জিএসটি। আগে ফোন কিনলে, ঠিক আছে, এর আগে মানে এই যে রেটটা দিয়েছি তার আগের রেটে তোমার ফোন কিনলে তার উপর 12% জিএসটি ছিল, কিন্তু এখন এটা 18% হয়ে গেছে। ঠিক আছে, নতুন 18% হয়েছে। আচ্ছা, তারপর সার্ভিসের ক্ষেত্রে কি বলা যায়? প্রফেশনাল সার্ভিস, প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে 18% জিএসটি। আইটি সার্ভিস, টেলিকম সার্ভিস, আউটডোর ক্যাটারিং, এই সমস্ত জিনিসের উপর 18% জিএসটি। এবার 28% জিএসটি কি আছে? ভ্যাকুয়াম ক্লিনার, গ্যামলিং, পান মশলা, মোটরসাইকেল, কার, টোবাকো, সোডা, এই সমস্ত জিনিসের উপর 28% জিএসটি। আচ্ছা, সার্ভিসের উপর ফুড, ড্রিঙ্ক, স্টে এট এসি 5 স্টার হোটেল, ঠিক আছে, এখানে থাকলে তোমার 28% জিএসটি। দেখো গুডস বা সার্ভিস তো আরো অনেক, আমি জাস্ট কয়েকটা নাম বললাম, আরো অনেক লিস্ট আছে। ঠিক আছে, এত লিস্ট তো দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো তবু জাস্ট কয়েকটা নাম বলে দিলাম, যেগুলো কমন নাম, যেগুলো সবার দরকার হয় সেই কমন নামগুলো বলে দিলাম। আচ্ছা, এবারও বাকি আছে, আরো 3% বাকি আছে, 0.25% বাকি আছে, এগুলো বলছি। আচ্ছা, এবার দেখো 0.25% জিএসটি কোথায় আসবে? প্রিসিয়াস অর সেমি প্রিসিয়াস স্টোন, দেখবে অনেকে হাতে স্টোন পড়ে, তাই না? হাতে স্টোন পড়ে, সেই সমস্ত স্টোন যদি প্রিসিয়াস ও সেমি প্রিসিয়াস হয় তাহলে 0.25% জিএসটি রেট বসবে। আর 3% কখন? পাউডার অফ প্রিসিয়াস আর সেমি প্রিসিয়াস স্টোন, এই যে প্রিসিয়াস আর সেমি প্রিসিয়াস স্টোন বললাম না, এই যে পাউডার গুলো ইউজ করা হয় না, সেই পাউডারের জন্য 3% জিএসটি। পার্লস, ঠিক আছে, পার্লসে 3% জিএসটি। আর কয়েন, দেখবে আমরা অনেকে গোল্ড কয়েন কিনি, 3% জিএসটি। ঠিক আছে, আচ্ছা, আর কি বলে? নন জিএসটি গুডস, আমরা জিএসটি ডেফিনেশনে আমরা অবশ্যই বলেছিলাম যে নন জিএসটি গুডস কোনটা? অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশনের জন্য জিএসটি চাপানো যায় না। আচ্ছা, আর কি বলেছে? পেট্রোল, ঠিক আছে, নন জিএসটি গুডস। ন্যাচারাল গ্যাস, নন জিএসটি গুডস। পেট্রোল এখনো পর্যন্ত নন জিএসটি গুডস আছে, যদি কখনো অ্যামেন্ডমেন্ট হয় তখন জিএসটি বসতে পারে, এখনো পর্যন্ত জিএসটি চালু নেই পেট্রোলিয়ামের উপর। ঠিক আছে তো? আচ্ছা, এবার যদি আমি তোমাদের বলি ক্লদিং এর কথা বলি, ক্লথ,
আমরা যে ক্লথ পারচেজ করি ওই যে সমস্ত গার্মেন্টস গুলো কিনি না, কি বলছে যদি 1000 টাকার নিচে হয় তাহলে 5% জিএসটি, 1000 টাকার উপরে হলে 12% জিএসটি, আর লিগালের কোনো প্রোডাক্ট পারচেজ করলে আমরা 18% জিএসটি দিতে হয়। মুভি টিকিট 100 টাকার নিচে মুভি টিকিট হলে 12% জিএসটি, 100 টাকার উপরে হলে মুভি টিকিট 18% জিএসটি। আর হচ্ছে অ্যাকোমোডেশন, দেখবে আমরা অনেকে বাইরে ঘুরতে ঘুরতে গেলে হোটেলে থাকি বা কেউ গেস্ট হাউসেও থাকে, ঠিক আছে, তো কি বলেছে হোটেল, গেস্ট হাউস আর আদার কমার্শিয়াল প্লেস রেসিডেন্সিয়াল পারপাসে হতে পারে বা তোমার লজিং পারপাসে হতে পারে। কি বলেছে যদি 1000 টাকার নিচে যদি হয় তাহলে এক্সেম্পটেড 1001 টাকা থেকে 7500 টাকা যদি হয় তাহলে 12% জিএসটি, আর মোর দ্যান 7500 টাকার বেশি হলে 18% জিএসটি। যাই হোক এখানে এত কিছু জানতে হবে না, তোমাদের জাস্ট জিএসটি যে রেট গুলো হয় বেসিক্যালি 0% জিএসটি রেট আছে, আর কি আছে 5%, 12%, 18%, 28% এই আছে, আর স্পেশাল রেট আছে 3% আর 0.25%। জাস্ট এগুলো বললাম একটু জাস্ট জেনে রেখো, মানে এক্সামে আসবে না জিএসটি রেট। দেখো এবার পড়বো ডুয়াল জিএসটি মডেল। নতুন করে বলার কিছু নেই, আগেই বারবার করে বলেছি। বলছে ইন্ডিয়া ইজ অ্যাডাপ্টিং ডুয়াল জিএসটি কনসেপ্ট, মানে ভারতবর্ষ ডুয়াল জিএসটি কনসেপ্ট অ্যাকসেপ্ট করেছে। ভারতবর্ষের মতো কানাডাতেও ডুয়াল জিএসটি কনসেপ্ট ফলো করা হয়, wherein tax would be jointly levied by both central and state government on supply of goods and services। ঠিক আছে, তার মানে কি দুটো গভর্নমেন্টই এই ট্যাক্সটা কালেক্ট করতে পারে। আর এরপরের টপিকটা কি টাইপ অফ জিএসটি, আমাদের ভারতবর্ষে কত ধরনের জিএসটি চালু আছে। দেখো দেখতেই পাচ্ছ কি লেখা আছে, কিছুক্ষণ আগেই বলেছি সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি। সিজিএসটি এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এসজিএসটি এর ফুল ফর্ম হচ্ছে স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, আইজিএসটি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, আর ইউটিজিএসটি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন টেরিটরি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। দেখো কিছুক্ষণ আগে আমরা পড়ালাম ইন্টার স্টেট সাপ্লাই আর হচ্ছে ইন্ট্রা স্টেট সাপ্লাই। ইন্ট্রা কাকে বলে বলেছিলাম, একই রাজ্যের মধ্যে যদি সাপ্লাইটা হয়, একই রাজ্যে যদি সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্ট্রা স্টেট সাপ্লাই। ঠিক আছে, ইন্টার স্টেট সাপ্লাই কাকে বলে যদি একই স্টেটের মধ্যে, ঠিক আছে, একই স্টেটের মধ্যে ধরো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ধরো একজন বিজনেসম্যান আছে এ, আবার ওয়েস্ট বেঙ্গলে বিজনেসম্যান এ বি কে গুড সাপ্লাই করলো, বি কে গুড সাপ্লাই করলো, কিন্তু সে কোন স্টেটে থাকে, সেও ওয়েস্ট বেঙ্গলে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হবে, এই সেলটাকে কি বলে, এই সেলটাকে বলে ইন্ট্রা, এই সাপ্লাইটাকে বলে ইন্ট্রা। ঠিক আছে, তো এই সাপ্লাইটাকে বলা হয় ইন্ট্রা, ইন্ট্রা স্টেট সাপ্লাই। ঠিক আছে, একটা স্টেটের মধ্যে যখন সাপ্লাই হয় তখন তাকে বলে ইন্টার স্টেট সাপ্লাই। এই ক্ষেত্রে যে জিএসটি টা অ্যাপ্লাই হবে না, কি জিএসটি অ্যাপ্লাই হবে, এই ক্ষেত্রে জিএসটি অ্যাপ্লাই হবে সিজিএসটি এবং এসজিএসটি। কি বললাম, সিজিএসটি এবং এসজিএসটি। সাপোজ ধরো মানলাম 10,000 এর গুড সাপ্লাই করলো, এই ক্ষেত্রে জিএসটি অ্যাপ্লাই হবে, মিনিমাম জিএসটি ছিল 20%, জিএসটি ছিল 20%। এই 20% জিএসটি সেন্ট্রালের 10% আর স্টেটের 10%। তো সেন্ট্রালের 10%, সেন্ট্রালের 10% তো 10,000 10% 1000 টাকা, আর স্টেটেরও 10% এসটি জিএসটি, এসজিএসটি, এসজিএসটি এরও 10% 1000 টাকা। তার মানে কত হলো, টোটাল 12,000 টাকা। তার মানে জিনিসটা বুঝতে পারলে তো, যদি ইন্টার স্টেট সাপ্লাই হয় সেক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি দুটো অ্যাপ্লাই হবে। এই সিজিএসটি 1000 টাকা সেন্ট্রালের কাছে চলে যাবে, এসজিএসটি 1000 টাকা স্টেটের কাছে। এই হচ্ছে তোমার ইন্টার স্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি কি করে অ্যাপ্লাই হয় বললাম। আচ্ছা এবার এখানে দেখো ইউটিজিএসটি, তাহলে সিজিএসটি এসজিএসটি কনসেপ্টটা বুঝে নাও। কি বললাম আবার বলছি, একই স্টেটের মধ্যে যখন গুডস সাপ্লাই হয় তখন সিজিএসটি এবং এসজিএসটি দুটোই অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো বা আমি যদি এখন এসজিএসটি কনসেপ্ট বলি, এসজিএসটি এর ফুল ফর্ম কি, স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। একই স্টেটের মধ্যে যদি গুড সাপ্লাই হয়, একটা স্টেটের মধ্যে গুড সাপ্লাই হলে তখন সিজিএসটি এসজিএসটি অ্যাপ্লাই হয়। তখন সিজিএসটি এসজিএসটি দুটো কনসেপ্ট একই। আর আইজিএসটি কি, যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গুড সাপ্লাই হয়, যেমন ধরো কলকাতা থেকে যদি ধরো দিল্লিতে গুড সাপ্লাই হয়, কোথায় কলকাতা থেকে দিল্লিতে গুড সাপ্লাই, তাহলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে গুড সাপ্লাই হচ্ছে তখন কি অ্যাপ্লাই হবে, তখন আইজিএসটি অ্যাপ্লাই হবে, আইজিএসটি। এই আইজিএসটি টাকাটা কে কালেক্ট করবে, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেবে। তার মানে সিজিএসটি এসজিএসটি আইজিএসটি বললাম। এবার ইউটিজিএসটি কি, ইউটিজিএসটি ইউনিয়ন টেরিটরি জিএসটি। ইউনিয়ন টেরিটরি জিনিসটা কি, ধরো আমাদের ইউনিয়ন টেরিটরি মানলাম একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে,
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেই যদি গুডসটা সাপ্লাই হয়, ঠিক আছে, গুডসটা সাপ্লাই হয়, সেক্ষেত্রে যে জিএসটিটা অ্যাপ্লাই হবে কি হবে, সেটাই হচ্ছে ইউটি জিএসটি। কি হচ্ছে, একটা চলে যাবে তোমার ইউটি জিএসটি, একটা হবে ইউটি জিএসটি, আর একটা হবে কি সিজিএসটি। তা আমি কি বলেছিলাম, মানে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেই যদি গুডসটা সাপ্লাই হয়, সেটাকে কি বলে, সেটাকে বলে ইন্ট্রা, সেটাকে বলে ইন্ট্রা, ঠিক আছে। তো ইউনিয়ন টেরিটরি, একটা ইউনিয়ন টেরিটরির মধ্যেই যদি গুডসটা সাপ্লাই হয় তাকে ইন্ট্রা বলে। আর ইন্টার ক্ষেত্রে কি হয়, একটা চলে যায় সেন্ট্রালের কাছে, বাকিটা চলে যাবে ইউটিজিএসটির কাছে। তো বোঝা গেল। এবার তোমাদের মনে প্রশ্ন এসে, যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ, যদি একটা ইউনিয়ন টেরিটরি থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরি চলে যায়, সেক্ষেত্রে যে জিএসটিটা হবে সেটাকে বলে আইজিএসটি। তো আশা করি বোঝা গেছে, নতুন কিছু নয়, এই জিনিসগুলো আগে বলেছি, তো নতুন করে বোঝানোর কিছু নেই। দেখো এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করা আছে, এটা একটু টুকে নাও। কি লেখা আছে, the CGST and UGST or UTGST would be levied simultaneously on every transaction of supply of goods or services or both, except the exempt supply and the transaction which are up to the prescribed threshold limit। বলছে যে, কি বলেছে এখানে, বলেছে সিজিএসটি এবং ইউজিএসটি বা ইউটিজিএসটি, যেখানে ইউটিজিএসটি থাকবে সেখানে ইউটিজিএসটি, মানে সিজিএসটি এটা এসজিএসটি হবে, ঠিক আছে, the সিজিএসটি এন্ড এসজিএসটি, আর যেখানে এসজিএসটি থাকবে সেখানে ইউটিজিএসটি থাকবে, মানে would be levied simultaneously every transaction of supply of goods and service, মানে গুডস আর সার্ভিসের সাপ্লাই করবে সেই প্রতিটা ট্রানজাকশনে সিজিএসটি এবং এসজিএসটি সাইমালটেনিয়াসলি চার্জ করা হবে, ঠিক আছে। তো শুধুমাত্র কোথায় জিএসটি চার্জ করা হবে না, জিএসটি মানে সিজিএসটি এসজিএসটি কথা বলা হচ্ছে, কোথায় চার্জ করা হবে না, এক্সেম্পট সাপ্লাইয়ের ক্ষেত্রে সিজিএসটি বা এসজিএসটি চার্জ করা হবে না। এক্সেম্পট সাপ্লাই তো বলেইছি, যেমন আমাদের দেশে সমস্ত জিনিসের উপর জিএসটি চার্জ করা হয় না, যেগুলো নিত্য প্রয়োজনীয় নেসেসারি গুডস সেই জিনিসের উপর জিএসটি চার্জ করা হয় না। যেমন বলতে পারো টাটকা দুধ, মাছ, মাংস, ডিম, ঠিক আছে, এই সমস্ত জিনিসের উপর জিএসটি চার্জ করা হয় না। যে সার্ভিসের কথা যদি বলি, দেখবে তোমার কিছু এলআইসি কিছু পলিসি আছে, কিছু জিআইসি কিছু পলিসি আছে, এছাড়াও প্রতিদিন যে আমরা রেলে ট্রাভেল করি সেখানেও কিন্তু জিএসটি চার্জ করা হয় না, এই বলেছে। আর এন্ড দ্য ট্রানজাকশন হুইচ আর আপ টু দ্য প্রেসক্রাইবড থ্রেশহোল্ড লিমিট, এই থ্রেশহোল্ড লিমিট মানে মানে যে সমস্ত বিজনেসম্যানরা ধরো প্রতি বছরে তিনটে লিমিট আছে, এই যে থ্রেশহোল্ড লিমিট বলছে, বুঝে এই থ্রেশহোল্ড লিমিটটা যদি ক্রস করে যায় তাহলে তাদের থেকে জিএসটি চার্জ করবে। যেমন এই থ্রেশহোল্ড লিমিট কি আছে, 40 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, আর 10 লাখ টাকা। 10 লাখ টাকা কোথায়, আমাদের কিছু স্পেশাল ইকোনমিক জোন আছে, সেই সমস্ত এরিয়ার জন্য 10 লাখ টাকা বাধা হয়েছে। তারা যদি 10 লাখ টাকা ক্রস করে যায়, গুডস হোক বা সার্ভিসের সঙ্গে ডিল করুক, তখন তাদের থেকে জিএসটি চার্জ করা হবে। কিছু জায়গা আছে সেখানে 20 লাখ, আর কিছু জায়গা আছে 40 লাখ, ঠিক আছে। তো মানে 40 লাখ যদি কভার করে যায়, মানে টার্নওভার যদি 40 লাখ ক্রস করে যায়, তখন জিএসটি চার্জ করবে। 20 লাখ টাকা ক্রস করে জিএসটি চার্জ করবে, 10 লাখ টাকা ক্রস করে জিএসটি চার্জ করবে। আমরা যখন জিএসটি রেজিস্ট্রেশন করব তখন এই লিমিট গুলো ডিটেইলসেই করব। তো এটাই মাথায় রাখলাম, জিএসটি সমস্ত গুডস আর সার্ভিস সাপ্লাই হলে জিএসটি চার্জ করবে, শুধুমাত্র এক্সাম সাপ্লাই আর প্রেসক্রাইবড থ্রেশহোল্ড লিমিট ক্রস না করলে জিএসটি চার্জ করবে না। আচ্ছা, এবার দুটো পয়েন্ট একটু আগে বলা হয়নি, সেটা হচ্ছে ইম্পোর্ট অফ গুডস অর সার্ভিসেস অর বোথ। তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে যে আমরা কখন ইন্টারস্টেট সাপ্লাই বুঝলাম, ইন্টারস্টেট সাপ্লাই বুঝলাম, মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে ট্রানজাকশন হলে কি হবে, একই রাজ্যের মধ্যে ট্রানজাকশন হলে কি হবে, ইউনিয়ন টেরিটরির মধ্যে ট্রানজাকশন হলে কি হবে, বা ওয়ান ইউনিয়ন টেরিটরি থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরিতে ট্রানজাকশন হলে কি হবে, সেটাও বুঝেছি। যদি এরকম যে ট্রানজাকশন হয়, স্যার ধরুন বিদেশ থেকে কোনো গুডস ইম্পোর্ট করলাম, সাপোজ ইংল্যান্ড থেকে কোনো একটা প্রোডাক্ট আমি ইম্পোর্ট করলাম, সেক্ষেত্রে কিরকম হবে, সেখানে কি জিএসটি লাগবে না? দেখো একটা কথা বলে দিচ্ছি, বিদেশ থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি, মানে বিদেশ থেকে যদি আমরা কোনো পণ্য আমদানি করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বিসিডি লাগানো হবে। বিসিডি এর ফুল ফর্ম বেসিক কাস্টম ডিউটি, বেসিক কাস্টম ডিউটি লাগানো হবে, আর আইজিএসটি লাগানো হবে। এই যে আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এই আইজিএসটি কিন্তু আইজিএসটি অ্যাক্ট 2017 ওয়াইজ লাগানো হবে না, এই আইজিএসটি লাগানো হবে কাস্টম অ্যাক্ট ওয়াইজ। কি বললাম, কাস্টম অ্যাক্ট ওয়াইজ লাগানো হবে। তোমরা মনে হয় এই যে এই আইজিএসটি যে নরমাল যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজাকশন হলে যেমন আইজিএসটি চার্জ করা হতো, সেই আইজিএসটি অ্যাক্ট এখানে লাগছে না। এখানে কোন আইজিএসটি অ্যাক্ট লাগছে, কাস্টম ডিউটি আইজিএসটি অ্যাক্ট লাগছে। তাহলে বোঝা গেল ইম্পোর্ট অফ গুডস অর সার্ভিসেস। তাহলে মানে কোশ্চেন যদি হয়, বিদেশ থেকে যদি আমরা যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি, বিদেশ থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা নিয়ে আসি
আমরা অনেকে বাইরে ঘুরতে যাই, বাইরে ঘুরে কোনো একটা পছন্দ হলে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, যে এরকম যদি নিয়ে আসা হয় তখন সেক্ষেত্রে বেসিক কাস্টম ডিউটি লাগে, আর কি লাগবে, আইজিএসটি লাগবে। তবে এই আইজিএসটি কাস্টম ডিউটি এক ওয়াইজ লাগবে। এরপর প্রশ্ন হলো এক্সপোর্ট। আচ্ছা, আমরা যদি কোনো প্রোডাক্ট যদি বিদেশে এক্সপোর্ট করি, ঠিক আছে, মানে কোনো প্রোডাক্ট যদি আমরা বিদেশে যদি সেল করে দিই, সেক্ষেত্রে বিদেশে যদি কোনো প্রোডাক্ট সেল করে দিই তার উপর কোনো জিএসটি চার্জ হয় না, এটা মাথায় রাখতে হবে। কি লিখেছে, এক্সপোর্ট অফ গুডস অর সার্ভিসেস অন বোথ export will be treated as zero rated। export হলে সেটাকে বলা হবে zero rated। দেখো একটা যদি एग्जांपल দিই, ধরো ফোন, আমাদের দেশে এখন যদি আমরা ফোন কিনি কত পার্সেন্ট জিএসটি, নতুন নিয়ম ওয়াইজ জিএসটি রেট বারবার চেঞ্জ হচ্ছে, প্রতি বছরই চেঞ্জ হয়। তো 18% মোবাইল ফোনের উপর জিএসটি রেট হচ্ছে। মোবাইল ফোনের উপর জিএসটি রেট কত, 18%। তো মোবাইল ফোন যদি আমি আমার দেশের মধ্যে যে ট্রানজাকশন হয় সেক্ষেত্রে জিএসটি রেট 18%। কিন্তু মোবাইল ফোন যদি আমি এক্সপোর্ট করি, সাপোজ ধরো বিদেশে কেউ যদি কোরিয়াতে যদি মোবাইল ফোন এক্সপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের জিএসটি চার্জ করা হবে না। দেশের মধ্যে হলে কিন্তু জিএসটি চার্জ করা হচ্ছে, যখনই প্রোডাক্টটা আমরা বিদেশে বেচে দেবো তখন কিন্তু কোনো রকমের জিএসটি চার্জ করা হয় না। ঠিক আছে, তো তাই বলছে এক্সপোর্ট উইল বি ট্রিটেড অ্যাজ জিরো রেটেড সাপ্লাই। ঠিক আছে, এক্সপোর্ট করলে সেটাকে ধরা হবে এটা জিরো রেটেড সাপ্লাই হয়েছে। নো ট্যাক্স উইল বি পেড অন এক্সপোর্ট অফ গুডস অর সার্ভিসেস অর বোথ। ভেবো না কিন্তু মোবাইল ফোন আমাদের দেশে যদি বেচা হয়, আমাদের দেশে যদি মোবাইল ফোনটা সাপ্লাই করা হয়, সেক্ষেত্রে জিএসটি লাগবে না। আমাদের দেশে হয়ে লাগবে, কিন্তু দেশের বাইরে যখন চলে যাবে সেক্ষেত্রে সেটা জিরো রেটেড সাপ্লাই হয়ে যাবে, এবং জিরো রেটেড সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো রকমের জিএসটি চার্জ করা হয় না, কোনো রকমের জিএসটি চার্জ করা হয় না। এটা করেছে বেসিক্যালি কিছুই না, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা করার জন্য অনেক কারণ আছে, যাতে বিদেশ থেকে বিদেশের মানি মানে ফরেন মানি বিদেশে আসছে, এতে দেশের উন্নতি হবে। আচ্ছা, তারপর কি বলেছে এখানে দেখো কিছু एग्जांपल দিয়েছি তোমাদের বোঝার জন্য, एग्जांपल দিয়েছি। দেখো এখানে পারচেজ, ঠিক আছে, পারচেজ কে আমি এই এক্সপোর্টের কথাটা বলছি, এক্সপোর্টের एग्जांपलটা বোঝাচ্ছি। দেখো এই ধরো আমি কিছু মোবাইল ফোন ধরো কিনলাম, মোবাইল ফোনের উদাহরণ দিচ্ছি। ধরো আমি 1 লাখ টাকা মোবাইল ফোন কিনলাম, দেশ থেকেই কিনেছি, আমার দেশ থেকে 1 লাখ টাকা মোবাইল ফোন কিনেছি। তো 1 লাখ টাকা মোবাইল ফোন কিনেছি, আর আমরা জানি আমাদের কাছে যদি কোনো গুডস যদি ইন হয়, গুডস বা সার্ভিস যদি ইনওয়ার্ড হয় তাহলে তার উপর যে জিএসটি তাকে বলে ইনপুট জিএসটি। তাই আমি যখন 1 লাখ টাকা মোবাইল ফোন কিনলাম 5 লাখ টাকা জিএসটি দিতে হয়েছে। ঠিক আছে, কিন্তু এই মোবাইল ফোনগুলো সাপোজ ধরো বাংলাদেশে বেচে দিচ্ছে। কোথায়, মোবাইল ফোনগুলো বাংলাদেশে বেচে। তাই 1 লাখ টাকা মোবাইল ফোন কিনে দিয়েছে, 1 লাখ টাকায় বেচবো না, একটু তো প্রফিট রাখবো। তো ধরো 1.5 লাখ টাকায় মোবাইল ফোনগুলো বেচে দিচ্ছি। যেহেতু বাংলাদেশ ফরেন, যেহেতু বিদেশ, বাংলাদেশে যে বিদেশ ফরেন, এই মোবাইল ফোনগুলো আমি বাংলাদেশে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করলে তো কোনো জিএসটি চার্জ করা যায় না, তাই জিএসটি দেখো জিরো হচ্ছে। তবে টোটাল কত হলো, 1.5 লাখ। তার মানে এবার যদি একটা বলি, আমার গভর্নমেন্টকে জিএসটি দিতে হবে কত, আমি আগেও বলেছি সেলের উপর যে জিএসটি হয়, প্রোডাক্ট সেল করলে যে জিএসটি হয় তাকে বলে আউটপুট জিএসটি। তো এখানে তো আউটপুট জিএসটি তোমরা কত দেখছো, স্যার জিরো। আউটপুট জিএসটি আমাদের বেরিয়ে গেল জিরো, আউটপুট জিএসটি আমাদের বেরিয়ে গেল জিরো। কিন্তু আমি যখন এই মোবাইল ফোনগুলো কিনেছিলাম তখন কত টাকা জিএসটি দিয়েছিলাম, 5000 টাকা। ঠিক আছে, তো তার মানে 0 থেকে 5000 মাইনাস করলে কি হয়, -5000। 0 থেকে 5000 মাইনাস করলে কি হয়, -5000। আরে মনে করো না আমি আমি মোবাইল ফোনের বিজনেস করছি, কারোর থেকে আমি আমার দেশে কারোর থেকে মোবাইল ফোনগুলো পারচেজ করলাম। ঠিক আছে, পারচেজ করার সময় জিএসটি দেব, সেটা ইনপুট জিএসটি। আবার মোবাইল ফোনগুলো আমি বিদেশে বেচবো, ঠিক আছে, বিদেশে বেচবো। তো আমি যদি মোবাইল ফোনগুলো দেশে বেচতাম তাহলে কি করতাম, আউটপুট জিএসটি কালেক্ট করতে পারতাম। যেহেতু বিদেশে বেচছি তাই আউটপুট জিএসটি কালেক্ট করতে পারবো না। কিন্তু অলরেডি তো আমি জিএসটি দিয়ে দিয়েছি, ইনপুট জিএসটি, সেক্ষেত্রে ইনপুট জিএসটি আমার রিফান্ড হয়ে যাবে, রিফান্ড। ঠিক আছে, দেখো 0 থেকে 5000 মাইনাস করে কত হলো, -5000। এই 5000 টাকা পুরোপুরি আমার রিফান্ড হয়ে গেল। কি হয়ে গেল, এই 5000 টাকা, এই 5000 টাকা জিএসটি আমি রিফান্ড করে নিলাম। রিফান্ড করে গভর্নমেন্ট আমাকে রিফান্ড দিয়ে দেবে। কেন রিফান্ড দিলে, যেহেতু আমি এক্সপোর্ট করেছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা एग्जांपल দিচ্ছি। দেখো এরকম মধ্যে একটা জিনিস হতে পারে, কেমন হতে পারে, ধরো কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার তো ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল ধরো আমি আমার দেশ থেকেই কিনেছি। ধরো ম্যাটেরিয়াল আমি আমার দেশ থেকেই কিনেছি, এই যে একটা উদাহরণ দিচ্ছি, 1 লাখ টাকার ম্যাটেরিয়াল কিনেছি। তো ম্যাটেরিয়াল দেশ থেকে কিনেছি, আমার থেকে জিএসটি নিয়েছে কত পার্সেন্ট, ধরো 5% জিএসটি নিয়ে 5000 টাকা, টোটাল 1,05,000। তার মানে আমি ম্যাটেরিয়াল গুলো কেনার সময় 5000 টাকা জিএসটি দিয়েছি। এবার এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম। ঠিক আছে, তো প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বেচবো, প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বেচবো, যে ফিনিশ প্রোডাক্ট হবে বা ফাইনাল প্রোডাক্ট মার্কেটে বেচবো। কত টাকায় বেচবো, 1.5 লাখ টাকা। স্যার আপনি যে প্রোডাক্ট গুলো বেচলেন এর উপর তো জিএসটি নেবেন, অবশ্যই। প্রোডাক্ট গুলো যখন মার্কেটে বেচবো তার থেকে আমি যাকে বেচবো তার থেকে জিএসটি টাকাটা নেবো, এটা হবে আউটপুট জিএসটি। তাহলে জিএসটি জিরো লিখেছেন না, এখানে বোঝার ব্যাপার আছে। ধরো আমি যার থেকে ম্যাটেরিয়াল গুলো কিনলাম, কিনে একটা প্রোডাক্ট তৈরি করলাম। তো এমন একটা প্রোডাক্ট তৈরি করলাম, যেই প্রোডাক্টটা আমাদের দেশে বেচলে তোমার 0% জিএসটি, মানে কি বললাম, এক্সেম্পটেড সাপ্লাই।
ঠিক আছে? তো এই দেখো এক্সাম সাপ্লাই লিখেছিলাম না, ধরো আমি এমন আমার এক্সাম সাপ্লাই কি উদাহরণ দিলাম, ডিম বললাম, তারপর হচ্ছে তোমার মাছ মাংস, ঠিক আছে? তো আরো অনেক কিছু বললাম, মাছ মাংস আটা ময়দা, এইগুলো সমস্ত এক্সাম সাপ্লাই এক্সাম্পল। তো আমি ধরো এমন একটা প্রোডাক্ট, সাপোজ আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করলাম যেই প্রোডাক্টটা এই এক্সামটেড সাপ্লাইয়ের প্রোডাক্ট, ঠিক আছে? তো সেই প্রোডাক্ট গুলো যখন আমি বেচবো আমি তো নিশ্চয়ই জিএসটি কালেক্ট করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছি এখানে কেন জিএসটি জিরো রেখেছি। আমি ধরো ফাইনালি আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করেছি যেই প্রোডাক্ট গুলো যদি মার্কেটে বেচি তার উপর কোনো জিএসটি নিতে পারবো না, ঠিক আছে? তাই এখানে জিএসটি জিরো এসেছে। তার মানে তুমি বলে স্যার তাহলে তো আপনার আউটপুট জিএসটি জিরো, ঠিক আছে, আর ইনপুট জিএসটি 5000, ঠিক আছে? তাহলে আমরা কত বললাম -5000। এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো রিফান্ড পাবো না। রিফান্ড কখন পেতে পারি? রিফান্ড কখন পেতে পারি? একমাত্র এক্সপোর্টের ক্ষেত্রে। এটা এক্সপোর্ট ছিল বলে রিফান্ড পেয়েছি, আর এটা তো এক্সপোর্ট নয়, ঠিক আছে? এটা তো এক্সপোর্ট নয়, এটা আমি দেশের মধ্যেই বেচেছি, তাই কোনো রিফান্ড দেবে। তার মানে এই যে বেসিক যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা তোমাদের মাথায় রাখতে হবে। এক্সপোর্ট হয়েছে বলে রিফান্ড পেয়েছি, এক্সপোর্ট না হলে রিফান্ড পাবো না। এক্সপোর্ট না হলে রিফান্ড পাবো না, এই জিনিসটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছ? এবার তো বললাম জিরো রেটের সাপ্লাই। জিরো রেটের সাপ্লাই কোনটা? যদি আমরা কোনো প্রোডাক্ট যদি বিদেশে যদি বেচে দিই সেটাকে কি বলে? এক্সপোর্ট, ঠিক আছে? জিরো রেটের সাপ্লাই মানে এক্সপোর্ট, সেক্ষেত্রে কোনো রকমের জিএসটি নিতে পারবো না, আমাদের দেশে আইনেই নেই এটা, ঠিক আছে? এবার হচ্ছে এক্সেমটেড সাপ্লাই। এক্সেমটেড সাপ্লাই বললাম এমন কিছু প্রোডাক্ট আছে, এমন কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো আমাদের দেশে যদি বেচি তার উপর কিন্তু কোনো রকমের জিএসটি চার্জ করতে পারবো না, সেটাতে জিএসটি রেট 0%। তার মানে মাথায় রাখবে জিরো রেটের সাপ্লাই আর এক্সেমটেড সাপ্লাইয়ের মধ্যে ডিফারেন্সটা কি। জিরো রেটের সাপ্লাই, ধরো একটা এক্সাম্পল বলছি, ধরো কি বললাম, ধরো মোটর কার, কোনো একটা মোটর কার যদি আমাদের দেশে বেচি, আমাদের দেশে যদি বেচা হয় তাহলে তার উপর জিএসটি নেওয়া হবে, ঠিক আছে? কিন্তু ওই মোটর কারটা যদি বিদেশে বেচে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো জিএসটি নেওয়া হবে না। ডিফারেন্সটা বুঝতে পারলে তো? এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তার মানে কি বুঝতে পারলে? যদি এক্সপোর্ট করা হয় সেক্ষেত্রে তাকে বলে জিরো রেটেড সাপ্লাই, আর যদি এক্সাম্পটেড সাপ্লাই হয় সেটাকে বলে জিএসটি রেট তখন 0%। এই হলো ব্যাপারটা, দেখে নাও ব্যাপারগুলো। তো দেখো এর পরের কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কি লেখা আছে, ট্যাক্সেস সাবসিউম ইন জিএসটি। মানে জিএসটি তো 1 জুলাই 2017 এ ভারতবর্ষে এসেছে, মানে চালু হয়েছে। তার আগে ভারতবর্ষে অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, ঠিক আছে? যতগুলো ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সবকটা ইনডাইরেক্ট ট্যাক্স কে জিএসটি এর মধ্যে নিয়ে চলে এসেছে। তার মানে এখন আমরা দেখে নিই আগে যে সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স ছিল কোন কোন ইনডাইরেক্ট ট্যাক্স গুলো এখন জিএসটি এর মধ্যে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে তো অনেকগুলোই, সবকটার নাম তো বলা সম্ভব নয়, জাস্ট কয়েকটা নাম লিখেছি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসলে এই কটা নাম লিখলেই হয়ে যাবে। তো দেখো কি বলেছে, তো দেখো এখানে ইনডাইরেক্ট ট্যাক্স মানে জিএসটি আসার আগে যে ইনডাইরেক্ট ট্যাক্স গুলো ছিল, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সেন্ট্রালের, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স ছিল স্টেটের। তো সেন্ট্রালের কোন ইনডাইরেক্ট ট্যাক্স গুলি জিএসটি এর মধ্যে নিয়ে এসেছে, স্টেটের কোন ইনডাইরেক্ট ট্যাক্স গুলি জিএসটি এর মধ্যে নিয়ে এসেছে সেটাই তোমরা দেখতে পারবে, লিখে নাও। সেন্ট্রালের কথা কোথায় বলছি, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, তারপর ডিউটি অফ এক্সাইজ মেডিসিন এন্ড টয়লেট প্রিপারেশন, তারপরে অ্যাডিশনাল ডিউটি অফ এক্সাইজ স্পেশাল গুডস, তারপরে অ্যাডিশনাল ডিউটি অন টেক্সটাইল, তারপরে কাউন্টার ভেলিং ডিউটি অফ কাস্টম সিভিডি, কাউন্টার ভেলিং ডিউটি, সিভিডি এর ফুল ফর্ম হচ্ছে কাউন্টার ভেলিং ডিউটি। আচ্ছা, তারপরে স্পেশাল অ্যাডিশনাল ডিউটি অফ কাস্টম, ঠিক আছে, স্পেশাল অ্যাডিশনাল ডিউটি এসএডি, তারপরে সার্ভিস ট্যাক্স। আগে সার্ভিস ট্যাক্স ছিল, এটা সেন্ট্রালে ছিল, এটাকে পুরো তুলে দিয়েছে, তুলে দিয়ে এখন জিএসটি এর মধ্যে চলে এসেছে। আচ্ছা, তারপর সেন্ট্রাল সেলস ট্যাক্স। আগে কি হতো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন মানে সেল হতো, ঠিক আছে, একটা ট্রানজাকশন হতো, তখন সিএসটি চার্জ করা হতো, সেই সিএসটি উঠে গেছে, সার্ভিস ট্যাক্সের আওতায় চলে এসেছে। তাহলে সারচার্জ এন্ড সেল অ্যাজ রিলেট টু গুডস অর সার্ভিসেস। আচ্ছা, স্টেটের গুলো এবার দেখে নিই কি বলেছে। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আগে যখন স্টেটের মধ্যে কোনো ট্রানজাকশন হতো, পারচেজ বা সেল হতো, তখন কি হতো, তোমার ভ্যাট চলেছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন সেই ভ্যাট উঠে গেছে, ভ্যাট বা সেলস ট্যাক্স ছিল, তো সেটা উঠে গিয়ে এখন জিএসটি চলে এসেছে। তাহলে এন্টারটেইনমেন্ট ট্যাক্স, এটাও উঠে গেছে, মানে কি এন্টারটেইনমেন্ট ট্যাক্সের জায়গায় জিএসটি নিয়ে চলে এসেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কি লেখা আছে, এক্সক্লুডিং ইট ইজ লেভিড বাই দা লোকাল বডিজ। দেখো সেন্ট্রালের ট্যাক্স, আমাদের যে ভারতবর্ষে যে ট্যাক্সটা আছে না, ঠিক আছে, ভারতবর্ষের ট্যাক্স আছে, কিছু ট্যাক্স সেন্ট্রালের আয়ত্তে, কিছু ট্যাক্স স্টেটের আয়ত্তে। তো বলেছে কি এন্টারটেইনমেন্ট ট্যাক্স যেটা কিনা লোকাল বডি, সেটাকে কিন্তু জিএসটি এর মধ্যে নিয়ে আসেনি, লোকাল বডি ট্যাক্সটা কিন্তু জিএসটি এর মধ্যে আনা হয়নি, এটা বলেছে। লাক্সারি ট্যাক্স, অক্ট্রয় এন্ড এন্ট্রি ট্যাক্স, ঠিক আছে, অ্যামিউজমেন্ট ট্যাক্স, তারপরে পারচেজ ট্যাক্স, ট্যাক্স অন লটারি বেটিং গ্যামলিং, ট্যাক্সেস অন অ্যাডভার্টাইজমেন্ট,
স্টেট এক্সাইজ ডিউটি এক্সেপ্ট লিকার, ঠিক আছে, স্টেট এক্সাইজ ডিউটি জিএসটি এর মধ্যে চলে এসেছে, তবে লিকার মানে অ্যালকোহল, অ্যালকোহলের উপর যে স্টেট এক্সাইজ ডিউটি বসে এটা কিন্তু জিএসটি এর মধ্যে নেয়নি। কারণ আমরা জানি অ্যালকোহল ফর হিউম্যান কনজাম্পশন, অ্যালকোহল ফর হিউম্যান কনজাম্পশন এটাকে জিএসটি এর মধ্যে আনা হয়নি। তো ঠিক আছে, এটা বোঝা গেল। দেখো এর পরের কোশ্চেনটা কি বলেছে, এর পরের কোশ্চেনটা বলেছে ট্যাক্সেস নট সাবসিউমড ইন জিএসটি, মানে এমন অনেক ইনডাইরেক্ট ট্যাক্স আছে যেই ইনডাইরেক্ট ট্যাক্স গুলি এখনো জিএসটি এর মধ্যে আনা হয়নি। এমন কোন ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি এর মধ্যে আনা হয়নি সেগুলোই বলছে, কিছু সেন্ট্রালের আছে কিছু স্টেটের আছে। সেন্ট্রালের কি বেসিক কাস্টম ডিউটি, তারপরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেস, এক্সপোর্ট ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড ডিউটি, এক্সাইজ ডিউটি অন টোবাকো প্রোডাক্ট। এই যে টোবাকো প্রোডাক্ট আছে না, টোবাকো প্রোডাক্টের উপর এক্সাইজ ডিউটি চার্জ হবে, আর টোবাকো প্রোডাক্ট মার্কেটে বেচে, ঠিক আছে, মার্কেটে যখন বেচা হবে তখন তার উপর জিএসটি চার্জ হবে। মানে যখন ওটাকে প্রোডাকশন করা হবে তখন এক্সাইজ ডিউটি, যখন সেল করা হবে তখন আগে কি ছিল, আগে ভ্যাট ছিল, এখন সেটার জায়গায় কি হবে, এখন হবে জিএসটি। তো লেভিস অন 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট, 5 পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর, ঠিক আছে, কোনো জিএসটি চার্জ হবে কি কি বলছে, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এভিয়েশন ফুয়েল, ডিজেল, পেট্রোল। আচ্ছা, এবার স্টেটের কি কি ইনডাইরেক্ট ট্যাক্স যার উপর এখনো পর্যন্ত জিএসটি লাগু হয়নি, বলছে স্টেট এক্সাইজ অন লিকার, কারণ আগেই বলেছি অ্যালকোহল, অ্যালকোহলের উপর স্টেট এক্সাইজ বসবে, ঠিক আছে, এর উপর জিএসটি বসবে না। স্ট্যাম্প ডিউটি, প্রফেশনাল ট্যাক্স, মোটর ভেহিকল ট্যাক্স, ইলেকট্রিসিটি ডিউটি, টোল ট্যাক্স, ঠিক আছে, এনভায়রনমেন্ট ট্যাক্স, রোড ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। দেখো এর পরের কোশ্চেনটা করব অ্যাডভান্টেজেস অফ জিএসটি, মানে গুডস এন্ড সার্ভিস ট্যাক্সের ফলে কি কি সুবিধা পাওয়া গেছে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট আমরা কি বলতে পারি, ইট এলিমিনেটস দ্য কাসকেডিং এফেক্ট অফ সেভারাল ইনডাইরেক্ট ট্যাক্স, অ্যাজ আ রেজাল্ট কস্ট অফ গুডস এন্ড সার্ভিসেস ইজ এক্সপেক্টেড টু রিডিউস। তাহলে জিনিসটা আমরা কি বলতে পারি, এই যে 1 জুলাই 2017 ভারতবর্ষে জিএসটি চালু হলো, জিএসটি চালু হওয়ার আগে ভারতবর্ষে বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, ঠিক আছে, অনেক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। কিছু ইনডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট চার্জ করতো, কিছু ইনডাইরেক্ট ট্যাক্স আবার স্টেট চার্জ করতো। এর ফলে কি হতো, এর ফলে অনেক সময় ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ হতো, যেটা কাসকেডিং এফেক্ট নিয়ে আগে আমরা একটা ভিডিও করে দিয়েছি, বিশাল খুব সুন্দরভাবে অঙ্ক করেও বুঝিয়ে দিয়েছি কাসকেডিং এফেক্ট জিনিসটা কি। ফলে কি হতো, যখন কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হতো তার উপর তো এক্সাইজ ডিউটি বসতো, ঠিক আছে, সেই এক্সাইজ ডিউটিটা অ্যাড করে পণ্যের দাম ঠিক করা হতো, ঠিক আছে, পণ্যের দাম ঠিক করাতে সেই পণ্যটা যখন, অর্থাৎ সেই গুডসটা যখন মার্কেটে বেচা হতো, ঠিক আছে, মার্কেটে যখন বেচা হতো সেই এক্সাইজ ডিউটির উপর আবার ভ্যাটটা চার্জ করতো, মানে ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করতো। এটা একটা বড় অসুবিধা, ঠিক আছে, বড় একটা অসুবিধা ছিল। জিএসটি চালু হওয়ার ফলে এই ট্যাক্সের উপর ট্যাক্সটা উঠে গেছে। আচ্ছা, আর একটা পয়েন্ট কি বলতে পারি, ইট এলিমিনেটস দ্য আনহেলদি কম্পিটিশন অ্যামং দ্য স্টেট। আগে বিভিন্ন ধরনের স্টেটের সঙ্গে একটা আনহেলদি কম্পিটিশন ছিল, ইনস্টেড অফ চার্জিং ডিফারেন্ট রেটস অফ ইনডাইরেক্ট ট্যাক্স, কেননা ইনডাইরেক্ট ট্যাক্সের রেটটা বিভিন্ন রকমের ছিল, ঠিক আছে, ইউনিফর্ম রেটস উইল বি অ্যাপ্লাইড অন গুডস এন্ড সার্ভিসেস বাই অল স্টেট। মানে এই জিএসটি চালু হওয়ার আগে ভারতবর্ষে, কিছুক্ষণ আগেই বললাম, অনেক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাক্টের অনেক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স চালু ছিল, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ইনডাইরেক্ট ট্যাক্স প্রচলন করেছিল, যেমন ধরো তোমার সেন্ট্রাল এক্সাইজ, কাস্টমস, সার্ভিস ট্যাক্স। আবার স্টেট গভর্নমেন্টও কিছু ইনডাইরেক্ট ট্যাক্স চালু করেছে, যেমন ভ্যাট বা সেলস ট্যাক্স, তাহলে স্টেট এক্সাইজ ডিউটি, ঠিক আছে, এইগুলো ছিল। তার ফলে একটা বিশাল বড় একটা অসুবিধা ছিল। এই অসুবিধাটা দূর করার জন্য কি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, সারা দেশের মধ্যে, মানে সারা ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র ইনডাইরেক্ট ট্যাক্স চালু করে দিয়েছে, ঠিক আছে, এই জন্য বলছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। আর এর ফলে ইনডাইরেক্ট ট্যাক্স স্ট্রাকচারটা আরো অনেক বেশি সোজা হয়ে গেছে, ঠিক আছে। দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কি বলতে পারি আমরা, দেখো হায়ার থ্রেশহোল্ড ফর রেজিস্ট্রেশন। আগে যখন জিএসটি আগে যখন ভ্যাট স্ট্রাকচার ছিল, তখন ভ্যাট স্ট্রাকচারে কি হতো, কোনো বিজনেসের টার্নওভার যদি 5 লাখ টাকার বেশি হতো, বেশিরভাগ স্টেটে এটাই ছিল, 5 লাখ টাকার বেশি যদি তোমার টার্নওভার হতো তখনই কিন্তু ভ্যাট পে করতে হতো। তবে বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের লিমিট ছিল, সব স্টেটে যে 5 লাখ টাকা টার্নওভার এরকম কোনো কথা নেই। আর সার্ভিস ট্যাক্সের রুলটা কি ছিল, 10 লাখ টাকার নিচে হলে সার্ভিস ট্যাক্স পুরোপুরি এক্সেম ছিল। কিন্তু জিএসটি আসার পর এটা কি করেছে, 20 লাখ টাকা করে দিয়েছে,
ঠিক আছে। তো দেখো নিচে দেখো কি দেওয়া আছে, এক্সাইজ 1.5 crore, ঠিক আছে, ভ্যাটের ক্ষেত্রে 5 লাখ টাকা, বেশিরভাগ স্টেটের ক্ষেত্রে সার্ভিস ট্যাক্স 10 লাখ, জিএসটি কি করেছে 20 লাখ, তবে কিছু কিছু স্টেটের ক্ষেত্রে 10 লাখ টাকা। আচ্ছা, আর একটা অ্যাডভান্টেজ কি, যারা স্মল বিজনেস, ঠিক আছে, যারা স্মল ছোট বিজনেস তাদের ক্ষেত্রে কম্পোজিশন স্কিমের একটা অ্যাডভান্টেজ পাওয়া গেছে। এই কম্পোজিশন স্কিমটা কি, এই কম্পোজিশন স্কিমটা কি, যারা স্মল বিজনেস, ঠিক আছে, যারা ছোট বিজনেস করে তারা এই স্কিমের আওতায় থাকলে, তারা যদি এই স্কিমের আওতায় থাকে তাহলে জিএসটির সময়, জিএসটি পেমেন্টের সময় যে একটা কমপ্লিকেট যে রুল আছে, ঠিক আছে, সেটা তাদের ক্ষেত্রে প্রয়োজন হয় না। ঠিক আছে, তারা যে বিজনেসের টোটাল টার্নওভার করবে, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট একটা রেটে জিএসটি পেমেন্ট করে দিলে হয়ে যায়। বড় বড় যারা বিজনেসম্যান, যারা বড় বড় বিজনেস করে তাদের ক্ষেত্রে জিএসটির অনেক তোমার রুলটা কি আছে, কারণ খুব রেস্ট্রিকশন আছে, ঠিক আছে, বা বলতে পারো অনেক কমপ্লিকেট আছে, তাদের ক্ষেত্রে সেগুলো মেনে চলা সম্ভব। কিন্তু স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম কানুন রুলটা মেনে চলা তাদের পক্ষে একদমই সম্ভব নয়। আর তারা যাতে এই সমস্ত নিয়ম কানুন যাতে মানতে যাতে না হয়, তাদেরকে যাতে এই সমস্ত নিয়ম কানুন মানতে না হয়, তার জন্য এই কম্পোজিশন স্কিমটা চালু করেছে। অর্থাৎ যেই সমস্ত বিজনেসের এগ্রিগেট টার্নওভার মানে টোটাল টার্নওভার 1.5 কোটি টাকা, ঠিক আছে, 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, তবে বেশ কিছু রাজ্য আছে, স্পেশাল কিছু তোমার স্টেট আছে, যেমন আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, এদের ক্ষেত্রে 75 lakhs, ঠিক আছে, 75 lakhs, তার মানে কি বললাম, ম্যাক্সিমাম জায়গায় 1.5 কোটি, কিন্তু কিছু স্টেট আছে, এই সমস্ত স্টেটের ক্ষেত্রে কত বলেছে, 75 lakhs, তারা কিন্তু এই প্রকল্পে মানে এই স্কিমে তোমার রেজিস্টার হতে পারে। যখনই তাদের টোটাল সেল 1.5 কোটি টাকা বা 75 lakhs, ঠিক আছে, ক্রস করে যাবে, তখনই তারা এই প্রকল্পে মানে এই স্কিমের আন্ডারে থাকবে না, এই স্কিমের আন্ডারে থাকবে না। তার মানে বুঝতে পারলে এই স্কিমটা যথেষ্ট ভালো, কেননা যারা বড় বড় বিজনেসম্যান তারা অনেক রুল কানুন মানতে পারে, কিন্তু ছোট ছোট বিজনেসম্যানের ক্ষেত্রে তাদের তো অত মানি নেই, তারা অত রুল মেনে চলতে পারবে না। সেই জন্য কম্পোজিশন স্কিমটা খুব ভালো। আর কম্পোজিশন স্কিম কি বলেছে, যাদের অ্যানুয়াল টার্নওভার 1.5 কোটি টাকা, তবে কিছু নির্দিষ্ট কিছু রাজ্য আছে, এই সমস্ত রাজ্যে 75 লাখ টাকা যদি ক্রস করে যায় তাহলে তারা কম্পোজিশন স্কিমের আন্ডারে পড়বে না। আর এদের জিএসটি রেটটা একদম সিম্পল, মানে ওরা যত টাকা টার্নওভার হবে তার উপর একটা নির্দিষ্ট রেটে জিএসটি দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো এতে কোনো ঝামেলা নেই ওদের। তাহলে জিনিসটা কি বুঝতে পারলাম, কম্পোজিশন স্কিম ইজ এভেলেবল টু স্মল ট্যাক্স পেয়ার, স্মল ট্যাক্স পেয়ারদের জন্য এভেলেবল আছে কম্পোজিশন স্কিমটা। ইন সাচ কেস কমপ্লায়েন্স প্রসিডিওর উড বি কম্পারেটিভলি লিস। তো বুঝতে পেরেছো এই ব্যাপারটা। আর কি বলছে, সিম্পল এন্ড ইজি অনলাইন প্রসিডিওর, ঠিক আছে, এই যে এন্টায়ার প্রসেস, জিএসটি যে পুরো প্রসেস, রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন ফাইল জমা করা অব্দি পুরোটাই অনলাইনে হয়, তাই অনেকটা ইজি হয়ে গেছে। আগে যেমন ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা যেমন কারচুপি করতে পারতো, ইভাশন করতে পারতো, ঠিক আছে, তাই এখন কিন্তু সেই জায়গাটা নেই, ঠিক আছে, কোনো চুরি করতে, কারণ সমস্ত রেকর্ড অনলাইনে থাকবে, সমস্ত রেকর্ড অনলাইনে থাকবে, তাহলে কোনো চুরি করার কোনো জায়গা নেই এবং কোনো দেরি হবে না, কাজকর্ম খুব তাড়াতাড়ি হবে। অনলাইনে কাজকর্ম করবে মানে কাজকর্মটা খুবই তাড়াতাড়ি হবে। তো আশা করি বোঝা গেল অ্যাডভান্টেজ অফ জিএসটি, জিএসটির সুবিধাগুলো কি হলো বোঝা গেল, 5টা পয়েন্ট বললাম, ঠিক আছে। তো একটা তো ক্যাসকেডিং এফেক্ট বললাম, ঠিক আছে, আর একটা হচ্ছে আগে যে এতগুলো ইনডাইরেক্ট ট্যাক্স ছিল এখন সেই ইনডাইরেক্ট ট্যাক্স একটাই হয়ে গেছে, দুটো বললাম। একটা কম্পোজিশন স্কিমের একটা অ্যাডভান্টেজ বললাম, আর একটা পুরোপুরি অনলাইন হয়ে গেছে, এটাও একটা অ্যাডভান্টেজ বললাম। এটা কি বললাম, হায়ার থ্রেশহোল্ড ফর রেজিস্ট্রেশন। তাহলে বুঝতে পারলে আশা করি কোনো টাফ লাগলো না, জিএসটি সুবিধাগুলো বলে দিলাম।